আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, এটা তোমরা সচরাচর বিভিন্ন বোর্ড কোশ্চেনে না দেখলেও তোমরা এটা কিন্তু টেস্ট পেপারে বিভিন্ন কলেজের কোশ্চেনে দেখে থাকবে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট একটা তাপগতিবিদ্যার টপিক। সেটা হচ্ছে হলো এই যে বিভিন্ন চক্রে হচ্ছে হলো কি চক্রের বিভিন্ন ধাপে কৃতকাজ বা সম্পূর্ণ চক্রে কৃতকাজ কত, এই টাইপের যে প্রশ্ন আছে সেটা তোমরা এই জায়গাটাতে খেয়াল করো। এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমরা দেখে থাকবা, কিন্তু এটা অনেক বেশি পরিচিত এবং বোর্ড পরীক্ষার জন্য এত বছর বিগত বছরগুলোতে এটা আসেনি। তার মানে এটা এই বছর বা আগামী বছর বা আগামী কয়েক বছর এই টপিকটা থেকে কোশ্চেন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং এটা টেস্ট পেপারে বিভিন্ন সরকারি কলেজগুলো যেগুলো আছে প্রত্যেকটা জেলা শহর বা হচ্ছে বিভাগীয় শহরে যে প্রধান প্রধান সরকারি কলেজগুলো আছে নাম করা, যাদের রেজাল্ট অনেক ভালো, যেসব কলেজের টিচাররা বা ফ্যাকাল্টিরা অনেক বেশি ভালো, তাদের থেকে এই কোশ্চেনগুলো উঠে এসেছে। তো এই কোশ্চেনগুলো অনেকে অলরেডি সলভ করে ফেলছো, অনেকে পারো। যারা কম পারো বা কম বোঝো তাদের জন্যই হচ্ছে হলো কি আজকের এই ভিডিও। আমি এখানে চেষ্টা করব এই টাইপের যেসব চক্র আছে, শুধু ত্রিভুজাকৃতির চক্র এরকম নয়, অন্যান্য টাইপের চক্র যেমন আয়তকার চক্র থাকলে কেমন হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং আজকের পুরো ক্লাসটা বেসিক্যালি হচ্ছে হলো পিভি ডায়াগ্রাম নিয়ে। কি নিয়ে? পিভি মানে হচ্ছে হলো পিভি ডায়াগ্রাম কোনটা বলো তো? পিভি লেখচিত্র যেটাকে বলো, পি থাকবে আর ভি থাকবে, পি এবং ভি এর পরিবর্তন নিয়ে যে গ্রাফগুলো আমরা আঁকি সেগুলোকে কি বলি? আমরা পিভি লেখচিত্র বলি। ওই পিভি লেখচিত্র বা পিভি ডায়াগ্রাম নিয়ে আজকে আলোচনা। দেখো তোমরা তার আগে এই চক্রের যদি বুঝতে চাও, তুমি এই চক্র বোঝার জন্য আচ্ছা ভালো কথা, আরেকটা কথা বলি, আমাদের তাপগতিবিদ্যার উপর যত টপিক আছে সেগুলা কিন্তু আমাদের তাপগতিবিদ্যার একটা ভালো প্লেলিস্ট তৈরি করা আছে। আমি প্রায় 12-13টা প্রশ্ন মানে টপিক এখানে ভিডিও করে দিয়েছি। সেখানে আমাদের বোর্ড কোশ্চেনও সমাধান করা আছে, যেমন এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির হিসাব নিকাশ, প্রত্যাবর্তী ইঞ্জিন নাকি অপ্রত্যাবর্তী, প্রত্যাবর্তী হইলে কি করতে হবে, তারপর ইঞ্জিনের দক্ষতা ডাবল করতে পারবে কিনা, দ্বিগুণ করতে পারবে কিনা, কিভাবে কি করতে হবে, একদম সব তোমাদেরকে ভালোভাবে বোঝানো আছে এই চ্যানেলে। আমি সেগুলো কমেন্ট সেকশনে বা চলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইগুলো দেখে নিবা কষ্ট করে যাদের ওইগুলা প্রয়োজন। বাট ওইগুলোর পরে আমাদের এই জিনিসগুলো চ্যানেলে দেওয়া ছিল না, তাই আজকে আমরা এগুলোর ভিডিও করছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন এন্ড বোথ ফর বোর্ড কোশ্চেন বোর্ড এন্ড অফকোর্স অ্যাডমিশন। ঠিক আছে, একটু খেয়াল করো। সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া, এই লেখচিত্রগুলো যদি তুমি জানো তাহলে তোমার এই পিভি ডায়াগ্রাম সলভ করতে মোটামুটি সহজ হবে। তুমি বলো কেমন স্যার? আমাদের এগুলোর সাহায্যে হচ্ছিল এই লেখচিত্রগুলো ধরে ধরে ওখানে কাজ করতে হবে, এবং এগুলো যদি আমরা না চিনি তাহলে এই বড় চক্র আমরা বুঝতে পারবো না। কথা বুঝে গেছেন? তাই আমাদের যে তাপগতীয় 4টা প্রধান প্রক্রিয়া আছে তাদের পিভি ডায়াগ্রামগুলো দেখে একটু চিহ্নিত করে ফেলতে হবে। এখন তুমি বলবা স্যার কেমনে চিনবো? ভাইয়া কেমনে চিনবো? দেখো আমরা জানি আমরা চাপকে মূলত পি অক্ষ বরাবর রাখি আর এক্স অক্ষ বরাবর রাখি আয়তনকে, ঠিক সেম 4টা গ্রাফে। তো আমরা সমচাপ প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার চাপ পরিবর্তন হয় না, অর্থাৎ চাপ একই থাকে সব সময়, ঠিক আছে, ধ্রুব চাপ, চাপ ধ্রুবক। যে প্রক্রিয়া আয়তন ধ্রুব থাকে সেটা হচ্ছে সম আয়তন। যেই প্রক্রিয়ায় টি ধ্রুব থাকে, কি টি ধ্রুব থাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমষ্ণ। আর যেই প্রক্রিয়ায় কিউ ধ্রুবক থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার জন্য পিভি ধ্রুবক, পিভি কি ধ্রুবক, এর মানে হলো কি এই গ্রাফের জন্য P1 V1 = P2 V2 প্রযোজ্য। অর্থাৎ এই গ্রাফের তুমি যে কোনো পয়েন্টে একটা চাপ ধরো, এই শুরুতে এখানে এর রিলেটেড নিচে থেকে একটা চাপ নাও, সরি রিলেটেড নিচে থেকে আয়তন নাও, এই থেকে চাপ নাও, এই বিন্দুতে তার চাপ যা এবং আয়তন যা এদের গুণফল যা পাবা, তুমি এখানকার যে কোনো একটা পয়েন্টে কি পাবা বলো তো? এদের দুইটার অনুপাত। মানে আবার এখানে ধরো এই পয়েন্টে এসে এই গ্রাফের উপর নিচের দিক থেকে আয়তন মেপে নাও, একটা আয়তন নাও, এদিক থেকে একটা চাপ নাও, নিলে এখানে যে পিভি ছিল, পি এবং ভি এর গুণফল যা ছিল, এখানেও পি আর ভি এর গুণফল সেম থাকবে, এখানেও ঠিক সেম, এখানেও সেম, এখানেও সেম। তাহলে এরকম বাঁকা গ্রাফ থাকলে সমষ্ণ রেখা হতেও পারে, নাও হতে পারে, যদি ওই রেখাটার বিভিন্ন পয়েন্টে পি এবং ভি এর গুণফলগুলো সমান আসে দুইটা পয়েন্টে, তাইলে বুঝবো সেটা হচ্ছে কি সমষ্ণ রেখা। আবার তোমাকে যদি এখানে বলেই দেয় একটাই টেম্পারেচার বা হচ্ছে ধরো এরকম ভাবে দেওয়া থাকে, আমরা এগুলোতে আসতেছি, এগুলো সোজা, এই জন্য আমি এটা ধরছি, এটা একটু শেষ করি। যেমন এখানে তোমার বললো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই লেখো, এই জায়গায় এদের এই গ্রাফের এরকম মাঝে কোনো একটা টেম্পারেচার দেওয়ার মানে হলো পুরো গ্রাফটাতেই হচ্ছে 20 ডিগ্রি, তার মানে এটা একটা সমষ্ণ রেখা বুঝাবে তখন। বাট যদি দেখো তো
এই জায়গায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিছে, এই জায়গায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিছে, আয়তনটা আয়তন কিছু দেয় নাই। তার মানে বুঝাই যাচ্ছে এই রেখার শুরুতে তাপমাত্রা একরকম ছিল, শেষে তাপমাত্রা আরেক রকম। তার মানে এটা সমষ্ণ প্রক্রিয়া নয়, কারণ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া শুরুতে তাপমাত্রা যা থাকবে শেষেও তাই থাকবে। কথা বোঝা গেছে? তার মানে বাঁকা কার্ভ হওয়া মানে কি নয় বলতো? সমষ্ণ রেখা নয়। একটু ঢালু রেখা দেখলেই সমষ্ণ রেখা মনে করলে হবে না। এটাকে আয়তকার অধিবৃত্তাকার আমরা যে গ্রাফ বলি আর কি। কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্নের মধ্যে যদি বলে দেয় তো ভালো, উদ্দীপকের স্টেমে বা হচ্ছে প্রশ্নের মধ্যে বলে দিল সমষ্ণ রেখা, তাহলে তো বুঝবা তুমি সমষ্ণ রেখা। অথবা এই যে উপরে নিচে টেম্পারেচার না দিয়ে ধরো এখানে এরকম দেখো না, এরকম একটা কথা বোঝো, এই জায়গায় হচ্ছে ধরো চাপ 2, এদিকে ধরো সরি চাপ এদিকে 4 আর এদিকে আয়তন 2। আবার এখানে কোনো একটা পয়েন্ট আর এখানে লাস্টে ফাইনালি আর একটা পয়েন্ট। ধরো এখানে এটা দেওয়া আছে হচ্ছে হলো এটা দেওয়া আছে ধরো হচ্ছে কি 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 বলবো 4, আর এটা হচ্ছে দেওয়া আছে ধরো সরি 4 না, ধরি এটাকে দেওয়া আছে 2, ধরো এটা দেওয়া আছে 2, এটা দিলাম হচ্ছে 4। কথা বোঝা গেছে? এরকম যদি দেওয়া থাকে ধরো, তো আমি এরকম এটা সমষ্ণ রেখা বক্ররেখা দেখে বোঝা যাচ্ছে সমষ্ণ রেখা, তাই আমি এই পয়েন্টে এমন দুইটা পয়েন্ট সিলেক্ট করব যেখানে হচ্ছে চাপ এবং আয়তন দেওয়া আছে। তাহলে এখানে আমি চেক করি দেখি এই জায়গায় হচ্ছে কি আমার কোথাও এখানে টেম্পারেচার এই বরাবর কোনো টেম্পারেচার দেয় নাই। যদি এরকম দেওয়া থাকতো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বুঝতাম যে আসলে পুরোটার মধ্যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা সমষ্ণ। এরকমও দেওয়া নাই। তারপর আমাকে বলে নাই যে হচ্ছে কি এটা সমষ্ণ, প্রশ্নও বলে দেয় নাই। তারপর হচ্ছে কি, তাইলে আমি এখানে কিভাবে বুঝবো? আবার এটাও বলে নাই যে এই ধাপটা ধীরে ধীরে ঘটছে। ধীরে ধীরে বললেও কিন্তু একটা ধাপের নাম যদি বলে যে এই ধাপটা ধীরে ধীরে ঘটছে, তাইলে ওইটাও কি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে। আবার যদি বলে যে এই প্রক্রিয়াটা এখান থেকে ধরো এ আর বি আর কি, তো এই বি প্রক্রিয়াটা তাপ কি সুপরিবাহী পাত্রে ঘটানো, তাপ সুপরিবাহী পাত্রে ঘটানো হইলেও সেটা হচ্ছে হলো কি সমষ্ণ প্রক্রিয়ায় বেসিক্যালি আমরা ধরে নিব। তো আমাদের এগুলো বলে নাই, ধরো এরকম কিছু নাই। তারপরে তাহলে আমরা এখানে পি আর ভি এর গুণফল দেখব। এখানে পি আর ভি এর গুণফল কত আসে দেখি এই জায়গায়। তাহলে এটা P1 V1 দিই, এই জায়গায় পি কত P4, ভি কত এই বরাবর দেখো তো 2, তাহলে এটা কত 8। আচ্ছা এই জায়গায় দেখি তো P2 V2 এই জায়গায় গুণ করে দেখি না এগুলা। এই জায়গায় P2 হচ্ছে হলো কত 2 আর V2 কত বলো তো 4, তাহলে হচ্ছে হলো এইবারও দেখতে পাচ্ছি 8। তার মানে দেখো একটা এরকম রেখা বক্ররেখা পাইলে সেখানে যদি তার একটা পয়েন্টে যদি পি এবং ভি এর গুণফল যা আরো একটা শুরু মাঝখানে বা লাস্টে আরেকটা পয়েন্ট নিয়ে যদি সেখানেও গুণফল তুমি কত পাও 8 পাও, সমান একই পাও, ধ্রুব পাও, তাহলে বুঝবো এটা হচ্ছে সমষ্ণ রেখা। এটা কি সমষ্ণ। আর সমষ্ণ রেখা হচ্ছে একটু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপ আসলে আদান প্রদান হয় না, তাপের শোষণও হয় না, তাপের বর্জনও হয় না। তোমরা বেসিক্যালি অনেকে বলবা ভাইয়া এগুলো একটু বুঝাই দেন না, ডিটেইলস এগুলো বুঝাচ্ছেন না কেন? এগুলা ওই তো বললাম এই চ্যানেলে প্লে লিস্টে গেলে তাপগতিবিদ্যা মনে হয় সবচেয়ে পারফেক্ট একটা প্লে লিস্ট আছে, ওখানে 13টা ভিডিও আছে। 5 ঘন্টার মতো সময় তুমি এটার পিছনে দাও একদম ভালো করে, দেখবে যে তুমি তাপগতিবিদ্যা একদিনে মাস্টার হয়ে গেছে ইনশাল্লাহ। মাস্টার হবে না কিন্তু বলছো অনেক ভালো পারবা ইনশাল্লাহ, তখন তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবা। এটা কিন্তু তোমাদের জন্য মাস্ট। এরপর আসো রুদ্ধতাপীয় প্রসেসের এই জিনিসগুলো কেমনে দেখবো। ঠিক রুদ্ধতাপীয় তোমাকে যদি বলে যে এই জায়গায় হচ্ছে কি কিউ একটা এরকম মাঝামাঝি একটা কিউ দিয়ে দেয়, তাহলে বুঝবে হচ্ছে এখানে এটা আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যদি হচ্ছে হলো কি বলেই দেয় প্রশ্নের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে তো আর ভালো কথা। অথবা বললো তাপের কুপরিবাহী পাত্রে কি এই প্রক্রিয়াটা করছে, এটা এ বি একটা প্রক্রিয়া, ধরো এ থেকে বিতে আসছে আর কি গ্যাসটা বা হচ্ছে যে কোনো পদার্থটা, যে কার্যনির্বাহক বস্তুটা দিয়ে এটা চলতেছে সেটা এ থেকে বিতে আসছে, তো আয়তন কিছুটা বৃদ্ধি পাইছে, কিন্তু তার মানে এটা রুদ্ধতাপীয় প্রসারণ হতে পারে। তো বললো এটা খুব দ্রুত কি হয়েছে, এর আয়তন বৃদ্ধি পেয়ে এ থেকে বি তে গেছে, তাহলে দ্রুত বৃদ্ধি পাওয়া, হঠাৎ আকস্মিক, এগুলা বোঝায় রুদ্ধতাপীয় পরিবর্তন। আবার তাপের কুপরিবাহী পাত্রে তাও রুদ্ধতাপীয়। আবার বলছে তাপের আদান প্রদান ঘটে না, তাও রুদ্ধতাপীয়। তাপমাত্রা নয় তাপের। আর এখানে হচ্ছে কনস্ট্যান্ট কে তাপমাত্রা, এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, এখানে তাপ কনস্ট্যান্ট। কথা বোঝা গেছে? আর যদি তোমার এগুলো একদম কোনো কিছু বলে দেওয়া না থাকে, বোর্ড কোশ্চেন এগুলা তো কঠিন করার কথা না, ভর্তি পরীক্ষা হইলে একটু কঠিন করবে, তখন তোমাকে আবার কি করতে হবে, এই পয়েন্টে P1 V1 টু দি পাওয়ার গামা, আবার আরেকটা পয়েন্টে P2 V2 টু দি পাওয়ার গামা, এগুলো মান একই আসে কিনা এভাবে বের করে দেখতে হবে। ঠিক আছে? তো গামার মান আমরা বিভিন্ন সময় এক পরমাণুর জন্য, দ্বিপরমাণুর জন্য, বহু পরমাণুকের জন্য আমাদের কি কি হয় সেটা তোমরা অলরেডি বই থেকে জানো, এবং সেগুলা কি ইউজ করে, একটা 1.66, একটা হচ্ছে 1.4 এবং একটা হচ্ছে 1.33। তো এই মানগুলো তোমরা কি অবশ্যই কোনটা কয় পরমাণু গ্যাসের জন্য সেটা জেনে নিবা বই থেকে, অবশ্যই সেগুলো জানা লাগবে। তো তোমার প্রশ্নে ইঙ্গিত দিবে, যেমন এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণু না বলে
হাইড্রোজেন গ্যাস বললো, তো হাইড্রোজেন কয় পরমাণু? দ্বিপরমাণু। নাইট্রোজেন 2 পরমাণু, অক্সিজেন 2 পরমাণু। যদি বলে যে হচ্ছে হিলিয়াম 1 পরমাণু গ্যাস, হিলিয়াম কি আর্গন 1 পরমাণু গ্যাস, এগুলো হচ্ছে 1 পরমাণু, এগুলো হচ্ছে কয় পরমাণু? 2 পরমাণু, এগুলো বুঝতে হবে। যেমন এরপর হচ্ছে হলো কি আরো আছে বিভিন্ন গ্যাস আছে যেগুলো হচ্ছে হলো কি বহু পরমাণু গ্যাসও তো আছে, আমরা জানি বহু পরমাণু। আচ্ছা এবার আসো, এই আমরা তাহলে সমষ্ণ এবং রুদ্রতাপের গ্রাফ দেখছি, এবং সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সূত্র কি জানি বলো তো? এটা আমাদের লাগবে কিন্তু। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সূত্র আমরা জানি nRT ln কি বলো তো? হ্যাঁ এনে লিখতেছি কেন, nRT ln V2/V1, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। আর এর মান 8.21 আসবে, আর টি এর কেলভিন এককে বসবে, আর n হবে মোল সংখ্যা, V2 হবে হচ্ছে কি যেই আয়তনে গ্যাসে পরিবর্তিত হয়, আর V1 হচ্ছে যেই আয়তন থেকে গেছে। শুধু যে এটা দিয়েই করা যায় এরকম না, আমরা জানি হচ্ছে হলো কি এই সূত্র থেকে বলা যায় চাপ এবং আয়তন হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, তাইলে সমষ্ণ প্রক্রিয়া W = nRT ln P1/P2 এই সূত্র দিয়েও করা যাবে, এই সূত্রটা দিয়েও করা যায়, এটাও দিয়েও করা যায় সমষ্ণ প্রক্রিয়া, এটা দিয়েও করা যায়। তুমি যেটা দিয়ে করো আনসার কি আসবে? সেম আসবে যদি সেটা সমষ্ণ প্রক্রিয়া হয়। আর রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজ ইকুয়াল টু কি বলতো? রুদ্রতাপীয় প্রক্রিয়াকৃত কাজ হচ্ছে হলো nR, n মোল গ্যাসের জন্য, সেটা n মোল, n যদি 1 হয় তাহলে কয় মোল যদি তোমার প্রশ্ন বলে না দেয় 1 মোল ধরে করবা কাজ, কয় মোল ধরে করবা? 1 মোল ধরে কাজ। তাহলে এটাতে কৃত কাজ বের করা যাবে কিভাবে বলো তো? এটাতে বলবো হচ্ছে Γ-1 T1 - T2, এটা এই সূত্রের আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে হলো কি R/n-1, এটা হচ্ছে P1V1 - P2V2, এটা দিয়েও করা যায়। যখন হচ্ছে আমাদের কি আর টেম্পারেচার না দেওয়া থাকবে, পি আর ভি দেওয়া থাকবে, বলবে প্রসেসটা কি রুদ্রতাপীয় প্রসেস, তখন এই সূত্র দিয়েও করা যাবে। এটা হচ্ছে গামা, এটা গামা। আর গামা হচ্ছে বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম, 1 পরমাণুকের জন্য একরকম, 2 পরমাণুকের একরকম, বহু পরমাণুকের একরকম। বইটা খোলো, খুলে গেলে একটু পড়ো, একটু বোঝার চেষ্টা করো। এবং সেগুলো হচ্ছে হলো কি এখানে গামা আছে, গামা অথবা গামা দেওয়া না থাকলে হচ্ছে হলো কি গামা তোমার বের করে নিয়ে আসতে হইতেও পারে। যেমন সিপিসিবি দেওয়া থাকতে পারে, সেখান থেকে অনেক প্রসেস আছে, অনেকভাবেই তোমাকে গামা বের করতে হইতে পারে। তবে নর্মাল বোর্ড কোশ্চেন অনেক বেশি কঠিন হয় না, তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছো, তবে ভর্তি পরীক্ষার জন্য তারা একটু ঘাটাঘাটি করে গামা কিভাবে বের করা যায়, গামার মান কত হতে পারে, এগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করো। আচ্ছা আজকে এখানে তোমাদের জন্য আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দুইটা প্রসেস তো গেল, এটা কেউ দেখো চাপ ধ্রুবক মানে আচ্ছা এই বিক্রিয়ার জন্য তোমরা কি জানো? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তার মানে হচ্ছে এটা DT0, কত? DT0, এটা DT0 একটা মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়া DT0, আর DT0 হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও শূন্য হয়। কারণ আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি জানো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে হলো DU = হচ্ছে হলো NCP বা CB, যে কোনোটা লিখি DT। তার মানে এটা যদি শূন্য হয় তাহলে অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। একটা কথা খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, dq = du + dw, তাইলে সুতরাং এটা যদি শূন্য হয় সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dq = হচ্ছে dw। তার মানে আমি যদি এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dw বা কৃত কাজটা বের করতে পারি, এটাই dw এটাই w, এই কৃত কাজটা বের করতে পারি, ওই কৃত কাজটাই হবে আবার এখানে কি এই চক্রে কত তাপ সরবরাহ করা হয়েছে ওইটার সমান। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জেনে গেলাম যে একটা গ্রাফ থেকে কৃত কাজ কেমনে, আগে গ্রাফটা কিভাবে চিনতে হয় সেটা দেখলাম, দেন কৃত কাজ কিভাবে বের করতে হয়, এবং সমষ্ণ প্রক্রিয়া হলে সেখানে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হবে, এটা শূন্য হবে, এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ডিউটা সবসময় শূন্য হবে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, কারণ সেখানে আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র হচ্ছে NCBDT বা NCPDT। সিবি আর সিপি কখন হয় একটু পর আলোচনা করব আমরা। তো NCB DT, এখানে DT শূন্য হওয়াতে আমাদের পুরো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা শূন্য। তো এটা যদি কৃত কাজ জানি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, কৃত কাজ জানি, তাহলে এটা বের করা যাবে না। তার মানে হচ্ছে DQটা হচ্ছে কার DW সমান। তার মানে সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এটা যদি W আসে হচ্ছে কত 10 জুল, তাহলে DQ হবে কয় জুল? 10 জুল। কথা বোঝা গেছে? ঠিক সেম প্রসেসটা এই রকমের জন্য একটু কথা বোঝো। এক্ষেত্রে তো কিউ ধ্রুবক, তার কিউ ধ্রুবক থাকা মানে হচ্ছে DQ0, কিউ ধ্রুবক থাকা মানে কি বলতো? DQ0। তাহলে DQ যদি 0 হয়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বলা যায় DQ = হচ্ছে DW প্লাস হচ্ছে DU, তাহলে এটা শূন্য হবে তখন, এটা বা এটা শূন্য = হচ্ছে DW প্লাস DU। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো চলো কি কৃত কাজটা
কৃত কাজ হচ্ছে হলো কি মাইনাস ডিইউ বা হচ্ছে ডিইউ। আমরা এখান থেকে দেখো তাহলে ডিইউ বের করতে পারবো, ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। তো আমরা এখান থেকে যদি সূত্র থেকে কি বের করে নিয়ে আসতে পারি বলো তো? আমরা এখান থেকে যদি ডব্লিউ বের করে নিয়ে আসতে পারি, ডব্লিউটাই ডিডব্লিউ, ওইটাই এনে এখানে বসাই দিলে ধরো এখানে এটা 10 জুল আসছে, কত 10 জুল। তাহলে সুতরাং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ ইকুয়াল টু হবে মাইনাস 10 জুল, কারণ মাইনাস সামনে দিয়ে গুণ করতে হবে, কারণ সেটা করতে আসছে এই জায়গা থেকে আসছে। তার মানে আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রথমে গ্রাফগুলো কেমনে চিনবো? বাঁকা, এটাও বাঁকা রেখা, এটাও বাঁকা, বাঁকা বাঁকার মধ্যে আবার কি আছে? পার্থক্য আছে। যে রুদ্ধতাপীয় কিভাবে চিনবো, সমষ্ণ কিভাবে চিনবো, চিনার পর সেখানে আমরা করব কি বলতো? সেখানে আমাকে অনেক ভালোভাবে বুঝতে হবে যে আসলে কোনটা রুদ্ধতাপীয় কোনটা সমষ্ণ। চিনলাম, চিনার পর এবার আসো ভালো করে চিনে ফেলছি, চিনার পর এবার সেক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র আমরা জানি গেছি। আবার কৃতকাজ সূত্রের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা জানলাম যে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির, যেহেতু ডিটি শূন্য আর এটা হচ্ছে ডিকিউ শূন্য, তাহলে ডিকিউ তো ডিরেক্ট শূন্য এটার মধ্যে, তো ডিকিউ শূন্য হইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই এটা, এই সূত্রটা হচ্ছে এটা, তাহলে এটা শূন্য হইলে আমাদের এখানে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ হবে, এটাই তো। তো আমরা এখানে বলতে পারতেছি যদি আমাদের এই ডিডব্লিউটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি সামহাও, তাইলেই তো বলতে ডিইউটাও তো তখন বের করা যাবে, তাই না? এই সূত্রের মধ্যে যেখানে আমরা যদি কি ডিকিউ তো 0 জানি, তাহলে ডিডব্লিউ বা ডব্লিউটা এখান থেকে বের করে আনলাম, তাহলে এখান থেকে ডিইউ বের করা যায়, সিম্পল। দেন হচ্ছে হলো তোমাদের এখান থেকে এই জিনিসগুলো তো জেনে গেলাম। আর এখানে ক্ষেত্রে বলছি ডিটি 0 হয়, ডিটি 0 হইলে যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র এটা, তাহলে ডিটি 0 হইলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি হয়? শূন্য হয়। তাহলে আমাদের এই দুইটা আমরা এখন মুছে ফেলতে পারি, এগুলা সম্পর্কে আমাদের সম্যক আইডিয়া হয়ে গেছে। এই দুইটা মেইন ছিল তাই আগে আগে বুঝাই ফেললাম, কিন্তু আমাদের এই জিনিসগুলো হচ্ছে পেঁচাইলে অনেক কঠিন কোশ্চেন করা পসিবল, কিন্তু কথা হচ্ছে যদি না পেঁচায় ইজি ইজি কোশ্চেন করে তাইলে আমরা কি অনেক সহজে পারবো ইনশাল্লাহ। আর এটার ক্ষেত্রে হচ্ছে হলো দেখো এটার মধ্যে সমচাপ প্রক্রিয়ার চাপ ধ্রুবক, তার মানে ডিপিটা হচ্ছে শূন্য, এটার ক্ষেত্রে কি ডিপি শূন্য। তাহলে ডিপি শূন্য হলে দেখো আমরা সাধারণত ডিপি এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, মানে হচ্ছে ডিইউ নট ইকুয়াল টু 0, এটা শূন্য হয় না। ডিকিউ নট ইকুয়াল টু 0, এটাও শূন্য হয় না। ডিডব্লিউ এটাও নট ইকুয়াল টু 0, মানে এগুলো আছে, এগুলো শূন্য হবে না। যেমন রুদ্ধতাপীয় ক্ষেত্রে ডিকিউ শূন্য আর সমষ্ণের ক্ষেত্রে ডিইউ শূন্য, বাট সমচাপের ক্ষেত্রে এগুলোর কোনোটাই শূন্য নয়। কথা বুঝছো? তার মানে কি সমচাপের ক্ষেত্রে দেখো তো, তাহলে এখানে কৃতকাজ কত হবে এই ধাপে? সমচাপ প্রক্রিয়া কৃতকাজ জানো? ডিভি, পি ডিভি, পি ডিভি মানে হচ্ছে পি ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস কি ভি1। তাহলে তোমরা আদি আয়তন বসাবে এখানে এবং শেষ আয়তন, মানে ধরো যে আয়তন থেকে আমার আয়তন বর্তমানে 2 মিটার, তো আমি 2 মিটার কিউব, 2 মিটার কিউব থেকে আমার আয়তন কিছুক্ষণ পর 1 মিটার কিউব হয়েছে, তাইলে আমি শুরুতে যেটা ছিলাম এটা হচ্ছে 1 মিটার 2 মিটার কিউব এটা, আর এটা হবে 1 মিটার কিউব। কত? 1 মিটার কিউব। আর পি অবশ্যই এখানে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে বসাতে হবে। এখানে যত আমরা এই গ্রাফ নিয়ে যখন কাজ করব সব জায়গায় কি বসাবে বলো তো? পি এর মান নিউটন পার মিটার স্কয়ারে বসাবে, অথবা কিন্তু এরকম কথা খেয়াল করো পি2 বাই পি1, ভি2 বাই ভি1 বা ভি1 ধর ভি2 বাই ভি1 বা ভি1 বাই ভি2, ভি1 বাই ভি2, এরকম টাইপের জায়গা যেগুলো আছে সেখানে হচ্ছে তুমি কি বসাতে পারো? এই দুটোটা নিউটন পার মিটার স্কয়ারে বসাতে হবে এরকম কথা, উপরে নিচে একই একক হলেই হলো। এটাও এটিএম, এটা এটিএম। বাট যখন তুমি এই জায়গায় বসাচ্ছ, এখানে আমরা কাজ বাইর করব, কাজ হচ্ছে জুল, জুলের সাথে রিলেটেড হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা হচ্ছে কি প্যাসকেল, প্যাসকেল যা নিউটন পার মিটার স্কয়ারও তা, এটা এখানে বসাবে। আর এখানের মধ্যে মিটার কিউবেই বসাবে। কোন এককে বসাবে? আয়তনগুলা লিটারে থাকলে 1000 দ্বারা ভাগ করে মিটার কিউবে নিয়ে আসবে, লিটারে থাকলে 1000 দ্বারা ভাগ করে মিটার কিউবে নিয়ে আসবে। অনেক সময় দেখবে সেন্টিমিটার কিউবে থাকে, সেন্টিমিটার কিউব থেকে তোমরা জানো মিটার কিউবে কিভাবে নিতে হয়? সেন্টিমিটার কিউব ধরো 10 সেন্টিমিটার কিউব আছে, এটা সেন্টিমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কি? 100 না? তাইলে 100 কিউব দিয়ে তুমি কি করে দিবা? এটাকে ভাগ করে দিবা, ঠিক আছে? সেন্টিমিটার কিউব থাকলে মিটার কিউবে চলে যাবে, এখন 100 কিউব দ্বারা ভাগ করলে মিটার কিউবে যাবে। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। তো এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু অনেক কাজ ইজি হয়ে যাবে। তাইলে হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করব। আর সমচাপ প্রক্রিয়ায় আর ডিকিউ ইকুয়াল টু কি ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, অর্থাৎ এখানে কোনোটাও শূন্য নয়। এখানে যে কোনো দেখো আমরা ডব্লিউ বের করছি, তো ডব্লিউ বের করার পর তাহলে আমাদেরকে এখন করছে কি এটা বের করতে হলে এটা জানা থাকা লাগবে, এটা বের করতে হলে এটা জানা থাকা লাগবে, অর্থাৎ এই দুইটার একটা জানা থাকতেই হবে বা বের করে নিয়ে আসতে হবে। কথা বুঝা গেছে? এগুলো মনে রাখবা। এটার ক্ষেত্রে এটা দিয়েই আমরা এসে কিছু ঝামেলা পাকাবো বা কিছু জিনিস
এটা দিয়ে আমাদের এটা সরাসরি বের করে একটু টাফ। আমাদের অভ্যন্তরীণ শক্তিগুলোকে বের করা যায়, একটু আগে সূত্রটা দেখলাম না যে এনসিবিডিটি বা এমসিপিডিটি, তাই আমরা এই সূত্রটার কাছে একটু ধারস্থ হয়ে অভ্যন্তরীণ শক্তিটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু জেনে নিব। কথা বোঝা গেছে? তাই আমরা এখান থেকে একটু কাজ করব। দেখো কিভাবে কাজটা করা যায়, তোমরা খুব মজা পাবা। এটা ক্ষেত্রে আগে আসো, তাহলে সময় আয়তনের প্রক্রিয়াটার ক্ষেত্রে একটু কথা খেয়াল করি। সময় আয়তন প্রক্রিয়ায় তো আয়তন ধ্রুবক থাকে, তাহলে আয়তনের পরিবর্তনটা শূন্য, অর্থাৎ v2 - v1 এটা শূন্য। তাহলে আমরা জানি কৃতকাজ w = বা dw বা হলো w এটা = p dv। তাহলে দেখো তো p * dv যদি শূন্য হয় তাহলে কৃতকাজ কত? শূন্য। তার মানে সময় আয়তন প্রক্রিয়ায় dw সর্বদা কি থাকে? শূন্য থাকে। dw প্রক্রিয়ায় সময়আয়তন প্রক্রিয়ায় dw টা শূন্য বা কৃতকাজ শূন্য। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে কি বলতে পারি আমরা বলো তো? dq = আমরা কি জানি? du + dw। তাইলে এখানে সুতরাং dq = কি? du, এটা তো শূন্য। দেখো তার মানে সময় আয়তন। এবার আসো, তাইলে আমাদের যদি আমরা এখন du টা জানতে পারি তাইলে dq টা জেনে যাব। আর এখানেও ঠিক সেম, এখানে যেহেতু আমরা dw এটা দিয়ে বের করতে পারি, তাহলে এখন du টা জেনে গেলে আমি dq জেনে যাব। তো du জানার এবার প্রসেসে আসতেছি আমরা। ঠিক আছে, du জানার প্রসেসে আসতেছি। তো তোমার এটা খুবই ভালো অঙ্ক, এই অঙ্কগুলো, এই নিয়মগুলো তোমাদের জানতে হবে। আজকে জানলে অনেকগুলো জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো। এই জিনিসগুলো তো আশা করি কি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার যে কোনো একটা প্রসেসে কিভাবে তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাইর করতে পারো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাইর করতে পারো। একে তো দেখো না, তুমি যদি dq এবং du + dw এটা জানা থাকে, দেখো তুমি যদি সরাসরি এটার মান আর এটার মান জানো, তাই তো এখান থেকে du = dq + du - dw এখান থেকে বের করতে পারো। বাট আমি বলছি এরকম যদি এই প্রসেসের মাধ্যমে বের না করা যায়, সূত্রের মাধ্যমে, একটু আগে যে বললাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করা যায় কি দিয়ে বলো তো? যে এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি নয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন = n, এটাকে পরীক্ষা বইতে m দিয়ে লিখছে, যদিও m বলতে m আবার ভর বোঝায় না, এরকম লেখা m cp/dt, আর একটা লেখা হচ্ছে du হচ্ছে অভ্যন্তরীণ mcv/dt। ওকে, তো এখানে একটু তোমাদের বুঝতে হবে যে হচ্ছে হলো কি এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হিসাব হবে cb দিয়ে, যখন হচ্ছে হলো কি এই আগে এটা দিয়ে cp-টা বলি। তো m গুলো কি? m ভর নয়, মোল সংখ্যা, এগুলো মোল সংখ্যা। তো স্যার আমরা তো মোল সংখ্যাকে n দিয়ে লিখি, এটা কি n দিয়ে লিখতে পারবো? লিখতে পারবা, n দিয়ে লিখতে পারবা। বাট বইগুলোতে সব m দিয়ে লিখছে, তাই আমি m লিখতে পছন্দ করি। বই যেহেতু লিখছে, তুমি n দিয়ে লিখলেও অঙ্ক কারেক্ট হবে। কথা বোঝা গেছে? ncb/dt আর ncp দুটোটাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝায়। এখন আমরা কোনটা কখন ইউজ করব এটা একটু জানতে হবে আমাদেরকে। যদি তোমার দেখো এই যে ncp/dt কি? dt হচ্ছে, দেখো cp এবং cb এর মান তোমার দেওয়া থাকতে হবে প্রশ্নে, নাহলে তুমি বের করতে পারবে না। একটা দিয়ে বের করলেই হবে, কোনটা দিয়ে কখন করবে ওইটাও ক্লিয়ার করে দিচ্ছি আমি। তোমরা যদি এখন এটা ক্লিয়ার না থাকে তাহলে অঙ্ক তো করতে পারবা না। কথা বুঝে গেছে? অনেকেই বলতে পারো যে স্যার আপনি তো ডিরেক্ট চাইলে এটার ব্যাখ্যা দিতে পারেন, আমি এটার ব্যাখ্যা দিলেই তো দিয়ে দিতে পারি। বাট দিলে তো হবে না, তোমাকে বেসিকগুলো জানতে হবে তো, নাহলে তুমি অঙ্ক করতে পারবা না। তো ncp/dt এটা দেখো, ncp/dt মানে হচ্ছে হলো T2 - T1 দাও, T2 - T1 দ্বিতীয় তাপমাত্রা থেকে প্রথম তাপমাত্রাটা বিয়োগ, বা হচ্ছে এদের পার্থক্য। তুমি ডিটিটা হচ্ছে কি পার্থক্য বসালেই হলো। কথা বোঝা গেছে এটা? তো এটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি আমি তোমাকে এটা কি বলবো, T2 - T1 দিতে বলবো। আবার এটার ক্ষেত্রে ncv T2 - T1 এইগুলা, যেহেতু এখানে পার্থক্যটা কথা বুঝে। টেম্পারেচারের ক্ষেত্রেও সব জায়গায় এখানে টেম্পারেচার হবে কেলভিন এককে, সব সূত্রের মধ্যে টেম্পারেচার সবসময় কেলভিন। বাট এরকম যখন তুমি একটা থেকে আরেকটা বিয়োগ করবা, কি করবা? দেখো যখন তুমি T2/T1 করবা তখন কেলভিন এককেই বসাতে হবে, কেলভিন এককে। কিন্তু এরকম যখন বিয়োগ করবা, শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে, শুধুমাত্র তাপমাত্রার বিয়োগের ক্ষেত্রে চাইলেই তুমি দুইটাকে কেলভিনে না নিয়ে দুইটা সেন্টিগ্রেডে বসাইতে পারো। তা পার্থক্য সবসময় একই আসে। সেলসিয়াস মানে সেলসিয়াসে নিয়ে পার্থক্য যা পাবা, কেলভিনে পার্থক্য তুমি তাই পাবে। তাই তোমাকে হচ্ছে হলো কি এখানে তুমি ডিরেক্ট সেন্টিগ্রেডে বসাই পার্থক্য বসাইতে পারো। তা আমি বলবো হচ্ছে কেলভিনে বসা না, তোরা সব অঙ্ক কেলভিনে কর, কোনো সমস্যা নাই। এখানেও কিন্তু কেলভিনে বসাতে হবে। এখানেও বলবা স্যার উপরে নিচে কাটাকাটি চলে যাবে, না উপরে নিচে কাটাকাটি, যেমন পি আর ভি, যেমন এরকম পি ভি P1 P2 এখানে যেমন তুমি উপরে নিচে একই একক হইলে কাটাকাটি যায়, ঠিক আছে, কিন্তু এখানে সেন্টিগ্রেডে অনুপাত যা কেলভিনে অনুপাত তাই আসবে না। তাই টেম্পারেচারের ক্ষেত্রে এরকম অনুপাতের ক্ষেত্রে কেলভিনে নিয়েই বসাতে হবে। বাট টেম্পারেচারের ক্ষেত্রে শুধুমাত্র এখানে তুমি বসাতে পারবে হচ্ছে কি সেলসিয়াসই বসাতে পারবে। একটা সেলসিয়াস আর একটা কেলভিন কোনো জায়গায় বসানো যায় না, ভিন্ন একক যোগ বিয়োগ গুণ বা কিছু করতে পারবে না।
ভিন্ন ভিন্ন এককে করা যায় না এগুলা। এবার আসো স্যার এই জিনিসগুলো আমরা কখন কোনটা ইউজ করব, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করব। দেখো আমরা দুইটা জিনিস দেখছি, এই যে একটু আগে দেখলাম অভ্যন্তরীণ শক্তি বের করার জন্য তুমি যদি প্রসেসটা কি হয়, সমচাপ প্রক্রিয়া হয়, তাহলে সমচাপের ক্ষেত্রে সিপি বসাবে, সিপি প্রশ্নে দেওয়া থাকবে বা বের করতে হবে। কেন বের করবো ওইটা আমি একটু হিন্টস দিব। আর যদি প্রক্রিয়াটা সময়আয়তন প্রক্রিয়ায় তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাইর করতেছো, সময়আয়তন প্রক্রিয়ার গ্রাফ দেখাইলাম, ও গ্রাফ তো আমি আলোচনা করতে ভুলে গেছি, গ্রাফ কি আলোচনা করতে ভুলে গেছি। গ্রাফ হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়, দেখো সমচাপ প্রক্রিয়ায় হচ্ছে কি পি তো এরকম ভিতরের দিকে, সমচাপ প্রক্রিয়ায় এটা এরকম হয়, গ্রাফটা এরকম হয়, কারণ হচ্ছে আয়তন যত বাড়ুক চাপ আর বাড়ে না, উপরের দিকে যায় না, চাপ উপরে দেখো এই বরাবর যেহেতু চাপ, তাহলে এই গ্রাফ যদি উপরে না উঠে তার মানে বুঝবা সমান যাচ্ছে, তার মানে বুঝবা চাপ হচ্ছে কি কনস্ট্যান্ট। আর সময়আয়তন প্রক্রিয়ার গ্রাফটা কেমন ছিল বলো তো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটার মধ্যেই লাগবে, দেখে নাও বুঝে নাও। আর এদিকে যদি চাপ থাকে, এদিকে যদি আয়তন থাকে, তাহলে যতই চাপ বাড়াও তুমি যদি আয়তন বাড়ায়, এদিকে আয়তন বাড়ার কথা, তো ধরো এরকম খাড়া হচ্ছে লেখচিত্রটা, এরকম খাড়া হইলে বুঝবা যে হচ্ছে কি এই জায়গায় আয়তন কি অপরিবর্তিত আছে। তার মানে সমচাপের লেখচিত্রটা এরকম ভি এর সাথে সমান্তরাল, আর সমআয়তন প্রক্রিয়ার লেখাটা হচ্ছে কি পি এর সাথে সমান্তরাল। দেখো এই যে সমআয়তন প্রক্রিয়াটা, আয়তন দেখো চাপ বাড়তেছে উপরের দিকে, কিন্তু এই পাশে কিন্তু গ্রাফ এই পাশে যাচ্ছে না, গ্রাফ সোজা উপরে উঠতেছে, তার মানে এই পাশে আয়তন বাড়তেছে না, এটা সমআয়তন প্রক্রিয়া। তো এরকম গ্রাফ দেখলে বুঝবা যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা, আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি গ্রাফ এই সূত্র ইউজ করতে পারবে অভ্যন্তরীণ শক্তি যদি তুমি নির্ণয় করতে চাও বা তোমার এনাফ ডাটা দেওয়া থাকে। তো আমাদের সবগুলোর গ্রাফ মোটামুটি আমরা দেখে গেছি। তাহলে আমাদের একটু কথা বোঝো, এরকম যদি কোনো গ্রাফ থাকে পিভি ডায়াগ্রামে, অবশ্যই পি আর ভি এর ক্ষেত্রে পিভি এরকম, তো এরকম যদি বাঁকা কোনো গ্রাফ থাকে, এটা কি সমষ্ণ, সমচাপ, সমআয়তন, রুদ্ধতাপীয় কোনোটার মধ্যে পড়ে না, তো এগুলো মাথায় রাখতে হবে। আবার এরকম ধরো এরকম উঠছে, এরকম এটা কি পড়ে, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমচাপ, এই চারটার মধ্যে গ্রাফের মধ্যে পড়ে। একটা ছিল সমচাপের ক্ষেত্রে আমাদের ছিল গ্রাফ এরকম, সমআয়তন ক্ষেত্রে আমাদের গ্রাফ এরকম, সমষ্ণের ক্ষেত্রে গ্রাফ এরকম বক্র, রুদ্ধতাপের ক্ষেত্রে বক্র আর একটু খাড়া। তাই আমাদের এখন কোনোভাবেই কি এটা কোনোভাবে পড়ে, কোনো মধ্যে পড়ে না। তার মানে এটা যে তাপগতীয় চারটা প্রক্রিয়া আছে আমাদের, চারটা প্রক্রিয়ার মধ্যে এই প্রক্রিয়াটা পড়বে না যখন আমাদের এরকম কোন একটা গ্রাফ দেওয়া থাকবে। এই জাস্ট এই জিনিসগুলো একটু বুঝতে হবে, মনে রাখতে হবে, ওইটা সমাধান করতে গেলে তোমার এগুলা লাগবে। কেউ যদি এগুলা না দেখে পরবর্তীতে ওই পাশের এগুলা ডিরেক্ট এগুলা সলভিং দেখে, তাহলে তো সে ডাব্বা মারবে, সে তো না বুঝেই অঙ্ক করবে, সে তো পারবে না। কথা বুঝে গেছে? এবার আসো, তো এটা আমরা সিপি বসাবো কখন বলতো, এগুলো জুল এককে বসাবো। কোন এককে বসাবো? অবশ্যই যেটা আছে সিপির যে মানটা আছে ওটা জুল এককে বসাবো। জুলে বসিয়ে তারপর এটা এন মোল সংখ্যাটা বসাবো, কয় মোল দেওয়া থাকলে, যদি গ্রামে দেওয়া থাকে গ্যাসের ভর বা হচ্ছে কার্যনির্বাহক বস্তুর ভর, গ্যাসে কি গ্রামে দেওয়া থাকে আণবিক ভর দ্বারা ভাগ করে মোল সংখ্যায় নিয়ে আসবো। আর যদি ডিরেক্ট 1 মোল 2 মোল 3 মোল 5 মোল বলে দেয় তাহলে তো বলেই দিল। এবার আসো সিপি এবং সিবি, তুমি যখন প্রক্রিয়াটা কি সমচাপে ঘটবে তখন আমরা এটা দিয়ে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের, যখন সমআয়তনে ঘটবে তখন এটা। কিন্তু একটু আগে একটা গ্রাফ দেখাইলাম এরকম, দেখো এটা তো কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়ে না। তারপর ধরো রুদ্ধতাপ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়া না হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, বাট রুদ্ধতাপ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো শূন্য না। সেক্ষেত্রেও যদি তোমরা কি বের করতে চাও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তখন বলবা কোনটা ইউজ করব। দেখো সমচাপ প্রক্রিয়া বলে দিলে এটা ইউজ করবে, আর রুদ্ধতাপ প্রক্রিয়া বলে দিলে, সমষ্ণ প্রক্রিয়া বলে তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, বাট সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রেও এটা, অন্য যেই কোনো প্রক্রিয়ার ক্ষেত্রেও এটা, মানে সিবিটা সমআয়তন, রুদ্ধতাপীয় বা এই চারটা তাপগতীয় প্রক্রিয়ার বাইরে অন্য কোনো মিশ্র কোনো তাপগতীয় প্রক্রিয়াও যদি হয়, সেক্ষেত্রেও তুমি এই সূত্র দিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করবে। কথা ক্লিয়ার? এটা দিয়ে করবে, এটা প্রমাণ করে দেখানো যায় যে এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা যে এই সূত্র সিপির জায়গায় যে সিবি লেখা যায়, এটা প্রমাণ করে দেখানো যায়। অন্য কোনো দিন প্রমাণ করে আমি দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাই শুধুমাত্র সমচাপের ক্ষেত্রে উপরটা ইউজ করবা, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে কি নিচের রুদ্ধতাপীয় বলো মিক্স যে কোনো জায়গায় তুমি এটা ইউজ করবা। দেন আসো এবার স্যার এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। কি আছে স্যার? এবার আপনি তো এগুলো বলে ফেললেন। তোমরা এই সিপি আর সিবি কেমনে বাইর করে, সিপি আর সিবি প্রশ্নে হয় দেওয়া থাকবে, অথবা আমরা জানি সিপি বাই সিবি ইকুয়াল টু হচ্ছে কি গামা। এটা একটা গামা তোমরা জানো দ্বিপরমাণু গ্যাসের জন্য 1.4, তারপর হচ্ছে 1.33, 1.67, এই সবগুলো ইউজ করতে যেটা তোমাকে যে গ্যাস দেওয়া থাকবে ওই অনুযায়ী তুমি কি করবে গামার মান বসাতে পারো। তাহলে এখান থেকে হচ্ছে সিপি বাই সিবির অনুপাত এটা, আবার সিপি মাইনাস সিবি এটা হচ্ছে আর এর মানের সমান 8.31।
তো এগুলা থেকে তোমরা সিপি সিবি, যদি তোমার গ্যাসটা দ্বিপরমাণু বা এক পরমাণু কিছু, ডিরেক্ট সিবি দিলে তো ভালোই, সিপি সিবি দিলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে তোমার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কথা বুঝছো? এখান থেকে এগুলো কেমনে বের করা যায় তোমরা বলো তো, এগুলো কিভাবে বের করা যাবে এখান থেকে বলো না তোমরা। এখান থেকে আমরা বলতে পারি না সিপি ইকুয়াল টু কত, আর প্লাস হচ্ছে সিবি, আর কত 8.31, সিবির মান জানি না, তাহলে আবার এই মানটাকে নিয়ে তুমি এখানে বসাই দাও না, বা দিয়ে নিচে আবার বা এখন দিয়ে যদি তুমি বলো সিপির মান কত 8.31 প্লাস হচ্ছে সিবি, নিচে হচ্ছে সিবি, আর ধরে নিলাম এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, তাহলে 1.4, এখান থেকে ক্যালকুলেশন করলেই তো সিবি চলে আসে। দেখো না, তুমি যেভাবে ইচ্ছা, অথবা হচ্ছে এটা এইভাবে করা যেতে পারে, সিবি বের করে নিতে পারো, বা এইভাবে করতে পারো সিপি ইকুয়াল টু কি গামা ইনটু সিবি, তাহলে গামা ধরো 1.4 সিবি, তাহলে এটা আসলো, এটাকে নিয়ে এখান থেকে সিপি কে নিয়ে এখানে বসাই দাও এটার মধ্যে ধরো এরকম আর কি, সিপি ইকুয়াল টু হচ্ছে কত 1.4, তো তাহলে 1.4 সিপি মাইনাস হচ্ছে হলো এই জায়গায় সিবি, সিপি 1. এই যে সিবি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে 8.31, তারপর হচ্ছে 0.4 সিবি হচ্ছে 8.31। ঠিক আছে। আচ্ছা এখানে কি আমরা কিন্তু ভুল করেছি, সিপির মান বার, হ্যাঁ ঠিক আছে হয়েছে। তো এখান থেকেও তো আমরা চাইলেও কি করতে পারি বলো তো, সিবির মান এখান থেকে বের করে নিতে পারি। তাহলে এভাবেও সিবি বের করতে পারো, এভাবেও সিপি বের করতে পারো, যার যেভাবে ইচ্ছা সিপি বের করে নিতে পারো। যদি সিপি দেওয়া না থাকে, সিবি দেওয়া না থাকে, এগুলো দেওয়া থাকলে তো ভালো, নটর নামে একটা কোশ্চেন করছে দেওয়া ছিল মানটা, কঠিন করলে তখন এগুলো দেওয়া দিয়ে দিবে না, তাই এগুলো বের করে এনে তারপর তুমি বসাতে পারবে। তাইলে আমি একটা জিনিস বললাম, এই জিনিসগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধাপে, বিভিন্ন চক্রে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে লাগবে। এখন আমরা এখানে যাব, এখন আমরা এই যে প্রসেসগুলোতে যাব এবং এই যে চক্র, সেই চক্রের মধ্যে কাজ করব। আগে দেখি আমাদের ভিডিওটা কতক্ষণ হলো, মোটামুটি মনে হচ্ছিল কি 31 মিনিট হয়ে গেছে, 31 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে, বুঝছো। এখন আমি জানি না এই ভিডিওটা আরো 45 মিনিটের মতো করা লাগবে, আমার মনে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো হবে, কারণ অনেক লম্বা ব্যাপার স্যাপার। এরকম চক্রে আমরা প্রত্যেকটা ধাপে একটা জিনিস মনে রাখবো, আমি কিছু কথা বলি একটা চক্রের জন্য, সম্পূর্ণ চক্রটা এটা কয়টা ধাপে আছে ঘটছে বলো তো? 3টা ধাপে, এরকম 4টা ধাপে, 5টা ধাপে, 6টা ধাপেও ঘটতে পারে। তো যত ধাপে ঘটছে আগে দেখি সম্পূর্ণ চক্রে এই চক্রটার জন্য অ্যাটলিস্ট হিসাব করি যে ধরো আমাদের কৃত কাজ এ থেকে গ্যাসটা দেখো তো এই যে উপরের দিকে বি তে গেছে, বি থেকে এই সি তে গেছে, সি থেকে ডি তে গেছে, দেখো 3টা ধাপে ঘটছে। তাহলে এই প্রথম ধাপে হচ্ছে DW1, এখানে একটা কাজ হবে, DW2 এখানে একটা কাজ হবে, এখানে DW3 এখানে আরেকটা কাজ হবে। তাহলে এই সম্পূর্ণ চক্রের কৃত কাজ হবে হচ্ছে কি বলতো, DW ইকুয়াল টু হচ্ছে DW1 প্লাস DW2 প্লাস DW3। আবার এই চক্রের এই ধাপে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করছে, এটাতে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করছে, এটাতে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তোমরা নোট করো, খাতায় নোট করো, নোট না করলে এগুলো পারবা না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আবারও বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন DU ইকুয়াল টু হচ্ছে কি হবে, DU1 DU2 প্লাস DU3। আবার এই ধাপে একটু তাপের আদান প্রদান হয়েছে, এই ধাপে হয়েছে, সেটা হচ্ছে 3 ধাপে হইলে এখানে হচ্ছে তাপের পরিবর্তন বলতে পারি, তাপের সেটা পরিবর্তনটা শোষণ হইতে পারে, বর্জন হইতে পারে, এটাকে DQ বলতে পারি। তাহলে ওইটা হচ্ছে DQ1 প্লাস DQ2 প্লাস DQ3। তার মানে অবশ্যই প্রত্যেক ধাপেই আছে এগুলা, এবং এটাই হচ্ছে একটা সম্পূর্ণ চক্রের জন্য ব্যাপার স্যাপার। তো এগুলা আমরা এবার যদি কি আলাদা ভাবে ধরো প্রত্যেকটা ধাপের কৃতকাজ বের করতে পারি, তাহলে পুরো চক্রের কি পাবো, কৃতকাজ বের করা সম্ভব। আবার প্রত্যেকটা ধাপের যদি আলাদা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারি, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো। আবার প্রত্যেকটা ধাপে যদি আলাদা কি DQ1 মানে কিউ গুলো বের করতে পারি, তাহলে পুরো চক্রে কিন্তু সম্পূর্ণ কত তাপ গৃহীত হয়েছে বা কত তাপ বর্জিত হয়েছে সেটাও পাবো আমরা। এটা ঠিক আছে। একটা সম্পূর্ণ চক্রের ক্ষেত্রে এটার একটা মান পাওয়া যাবে, এরকম আবদ্ধ চক্রগুলোর ক্ষেত্রে, যেমন এটা হতে পারে, তারপর ধরো এরকম আয়তকার চক্র হইতে পারে, এখান থেকে গেছে এখানে আসছে, এরকম হইতে পারে আয়তকার, বা হচ্ছে কি এরকম বৃত্তাকার চক্র হইতে পারে, যেগুলো হচ্ছে এই দিক দিয়ে গেছে এদিক দিয়ে আসছে। তারপর হচ্ছে উপবৃত্তাকার চক্র হইতে পারে, যেমন ধরো এরকম উপবৃত্তাকার চক্র যেরকম হয়, এখান থেকে ধরো এদিকে গেছে আর এদিকে কি আসছে, এরকম টাইপের উপবৃত্তাকার চক্রের যদিও খেলে এরকম বদ্ধ যে চক্রগুলো আছে, আবদ্ধ একটা যেখান থেকে শুরু হয়েছে ওখানে ধরো আসছে, এটাকে প্রত্যাবর্তী বলবো না, কিন্তু যেখান থেকে গেছে ওখানে আসছে, এরকম যে চক্রগুলো আছে পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে, কোন ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম, কোন ডায়াগ্রাম,
পিভি লেখচিত্র তাদের ক্ষেত্রে তোমরা বলতে পারবা যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হয়, 0 হয়। প্রত্যেক ধাপে অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিছু আছে, তার মানে এখানে একটা চক্রের মধ্যে কিছু সংকোচন ঘটবে, কিছু প্রসারণ ঘটবে। সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কোথাও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, কোথাও হ্রাস পাবে। যে জায়গায় ডিইউ পজিটিভ আসবে সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া, যেটা ডিইউ নেগেটিভ আসবে সেটা হ্রাস পাওয়া। তার মানে একটা আবদ্ধ চক্রে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শক্তির হ্রাস সমান, যার কারণে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়ে যায় 0। এটা মাস্ট মনে রাখতে হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি একটা চক্রের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি 0, একটা চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। এবং যে কোনো একটা চক্রে ধরো এবি ধাপটা, তো এবি ধাপে যদি খেয়াল করো, এবি ধাপে যদি আমি কি বের করতে পারি, ধরো এবি ধাপে dw1 আমি পাবো না, আবার dq1 যদি বের করতে পারি তাহলে এবি ধাপের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du1 এখান থেকে বের করতে পারবো। আমরা জানি হচ্ছে কি dq ইকুয়াল টু কি du প্লাস dw, তাহলে সবগুলো 1 হইলে এটা 1 1 দিয়ে ধরো এবি ধাপে, তাহলে আমাদের এখান থেকে du এই ধরো এই দুইটা আমরা জানি, এই দুইটা জানি ধরো সামহাও বের করছি, বের করার পর তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে অপরটা বের করে ফেলতে পারবো। এরকম চক্রের বিভিন্ন ধাপে এটা করা যায়। যে কোনো দুইটা রাশি জানলে বা দুইটা রাশি বের করতে পারলে অপর রাশিটাকে কি এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। কথা বোঝা গেছে? আর কোনো ধাপের মান যদি কোনো ধাপের কৃতকাজ বা কোনো কিছু একটা যদি কৃতকাজ, বেসিক্যালি কৃতকাজ, কোনো ধাপের কৃতকাজ যদি সূত্রের সাহায্যে বের করা না যায়, আমরা ওই ধাপের সূত্র কোন সূত্র দিয়ে ব্যবহার করা যায় সেটা যদি না জানি আমরা, তাহলে ওই জায়গায় আমরা গ্রাফে ক্ষেত্রফল ইউজ করব। কি করব? ক্ষেত্রফল ইউজ করব। কিভাবে করব সেটা একটু পর আসতেছি। এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার। একটা বদ্ধ আবদ্ধ চক্রে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। বাট তাপের পরিবর্তন এটা একটা মান পাওয়া যাবে, কৃতকাজ এটা একটা মান পাওয়া যাবে, কারণ সম্পূর্ণ চক্রে কৃতকাজ হবে কিছু, সম্পূর্ণ চক্রে অবশ্যই তাপের আদান প্রদান ঘটবে কিছু। এই কথাগুলো বুঝতে হবে, কিন্তু এই জিনিসগুলো বুঝলে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। দেখো এই তো আস্তে আস্তে আমরা কি একদম সমাধানের দিকে যাচ্ছি। আমি আগে এই অঙ্কটার জন্য আলাদা আলাদা আমি শুধু কৃতকাজ বের করে দেখাবো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বাইর করার জন্য তোমাকে টেম্পারেচার, এ তে টেম্পারেচার দেওয়া থাকবে, বি তে টেম্পারেচার দেওয়া থাকতে হবে, তাইলে অথবা এ থেকে বি এর টেম্পারেচারের পার্থক্য দেওয়া থাকতে হবে, তাইলেই তো আমি কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে সূত্র আছে ডিইউ ইকুয়াল টু কি এমসিবি ডিটি বা সিপি ডিটি যেটাই হোক, যেহেতু এই বরাবর গেছে এ থেকে বি, এটা কি ধরনের? আচ্ছা আমরা এ থেকে বি ব্যাপারটা নেই, এ থেকে বিতে এ থেকে বিতে কি ঘটছে আমরা প্রত্যেকটা ধাপ এখন অ্যানালাইসিস করি, একটা করি তাহলে তুমি বুঝবা। আমরা কৃতকাজ যদি শুধু বের করতে চাও, বিভিন্ন জায়গায় তো কৃতকাজের ব্যাপার স্যাপার আছে। আগে আমরা পুরো জিনিসটাকে আমি বোঝার চেষ্টা করি যে আমি হচ্ছে বিভিন্ন কোশ্চেন, কলেজের কোশ্চেন নিব, নরডেমের কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে, চট্টগ্রাম কলেজের কোশ্চেন সলভ করাবো, দেন আরও জিনিসপত্র আছে। আরও একটা কলেজ কোনটা আছে, ফজিলাতুন্নেসা বা হচ্ছে এই টাইপের কুমিল্লার একটা কলেজ, বা জয়নব কি একটা কলেজ আছেন, ওখানেও একটা কোশ্চেন সুন্দর দিয়েছে, এগুলো দিয়ে আমি ওইগুলো কোশ্চেনগুলো সলভ করাবো। আচ্ছা এ থেকে বিতে যেতে আমরা আগে কৃতকাজটা বাইর করি। পিবি ডায়াগ্রাম আছে, এটা কি ডায়াগ্রাম? উপরের দিকে পি প্যাসকেলে দেওয়া আছে, এদিকে মিটার কিউবে দেওয়া আছে, তাহলে আমাদের আয়তন এবং হচ্ছে কি চাপকে চেঞ্জ করার দরকার নাই। কিন্তু যদি এটা এটিএম এ থাকে তাহলে হচ্ছে 10⁵ দ্বারা গুণ করে কিসে নিয়ে আসবা? প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে আসবা। আবারও বলছি এটিএম এ রাখা যাবে না, কিসে নিয়ে আসবা? নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে আসবা বা প্যাসকেলে, নিউটন পার মিটার স্কয়ার যা প্যাসকেল তাই এটাতে নিয়ে আসতে হবে। এবার এটাতে খেয়াল করো, এগুলো যদি কি লিটারে থাকে অবশ্যই মিটার কিউবে নিয়ে আসতে হবে 1000 দ্বারা ভাগ করে। এ থেকে বিতে যাইতে দেখো এ থেকে বি এ বরাবর গেছে, এ বরাবর চাপ দেখো তো 2.5 থেকে চাপ 3.5 হয়ে গেছে, বাট এই জায়গায় আয়তন কিন্তু এ বরাবর 2ই রয়ে গেছে, তাহলে এটা একটা সম আয়তন প্রক্রিয়া। এটা একটা কি প্রক্রিয়া বলো তো? আমরা একটু আগে দেখছি সম আয়তনের গ্রাফ, দেখো না? তাহলে এ থেকে বিতে সম আয়তন প্রক্রিয়া, কি ধরনের প্রক্রিয়াটা? সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া হওয়ায় সম আয়তন প্রক্রিয়া, যার কারণে তোমরা খেয়াল করো তো, যার কারণে ডিবি 0, তাহলে সুতরাং ডিডব্লিউ বা ডব্লিউ ইকুয়াল টু কি পিডিভি। এটা ডিরেক্ট কি বলা যাবে বলো তো? পি ইন্টু 0 ইকুয়াল টু 0। তার মানে এ থেকে বিতে যেতে কোনো কাজই হয় নাই, গ্যাসের শুধু চাপ বাড়ছে কিন্তু আয়তন বাড়ে নাই, গ্যাস প্রসারিত হয় নাই, সংকুচিত হয় নাই। আয়তন কমে গেলে হচ্ছে সংকুচিত হয়, আয়তন বেড়ে গেলে প্রসারিত হয়, বাট এখানে তো আয়তন চেঞ্জই হয় নাই, খালি চাপ বাড়ছে। তোমরা স্যার চাপ বাড়লে কি আয়তন সংকুচিত না হয়ে পারে? সম আয়তন মানে সম আয়তন প্রক্রিয়ায় আয়তন চেঞ্জ হয় না, কিন্তু চাপ পরিবর্তন করা সম্ভব সেটা, এইটা। তাহলে এই প্রক্রিয়া কৃতকাজ, আমি শুধুমাত্র প্রথমে কৃতকাজগুলো দেখাই। যদি এখন বলতো এ থেকে বিতে বলতো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তাহলে এ তে টেম্পারেচার এবং বিতে টেম্পারেচার দেওয়া থাকতে হতো। তো আমরা সম আয়তন প্রক্রিয়া যেহেতু, তাহলে তখন আমরা কি ইউজ করতাম বলতো? ডিইউ ইকুয়াল টু এম
সিভি ডিটি। তো টি এর পার্থক্য এখানে বসাতাম, মোল সংখ্যা দেওয়া না থাকলে 1 মোল ধরে এটা আমরা এখান থেকে এটা এত জুল বসাই ফেলতাম। সিবি তখন প্রশ্নে দেওয়া থাকতো, বা সিবি আজকে বের করতে হবে কিভাবে একটু আগে বলে আসলাম আমরা, যে সিবি বের করতে হয় সিপি বাই সিভি ইকুয়াল টু হচ্ছে গামা, আর সিপি মাইনাস সিভি এখানে হচ্ছে আর। এখান থেকে আমরা যে কোনোভাবে হচ্ছিল সিবিটাকে বের করে এনে এখানে বসাতাম, বা কখনো সিপি লাগলে তখন এখান থেকে সিপিও বের করা যায়। কিন্তু সিবি বের করার পর তারপর যে কোনো একটা সমীকরণের মান বসাই দিলে সিপি বের হয়, এগুলো কিন্তু বুঝতে হবে। তো আমরা এটা যদি চিন্তা করো একটু, আমি একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন লাগতেছে না। যাক, এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না লাগলে যদি অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তন বের করে ফেলতে পারতাম সামহাও, তাইলে আমরা এ বিধাপে তাপ শক্তির পরিবর্তন হিসাব করতে পারতাম, কারণ ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এ বিধাপে ডিডব্লিউ হচ্ছে 0, আর এখানে ধরো ডিইউ একটা তুমি এই টেম্পারেচার, এখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার জানার পর তুমি হয়তো কি সেটা এখানে বসিয়ে দিয়ে এই সূত্র যে এম সিবি বা এন সিবি যেটাই বলো, এন সিবি ডিটি, সেটা বসিয়ে দিয়ে তুমি এম হচ্ছে এখানে কি মোল সংখ্যা বুঝে, এটা এন লিখছি এখন আমি, এম লিখলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে এটা বের করলাম, তো এটাও জানো এটাও জানো, তাহলে এই সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে এ বিধাপের ডিকিউ কিন্তু বের করা যাবে। যাবে কি যাবে না বলো তো? যে প্রত্যেকটা ধাপে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই হবে, হয় মানে প্রত্যেকটা ধাপ তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলবে। কথা বুঝাতে পারছি? তো আমরা কৃতকাজের দিকে একটু নজরে থাকি। এটা এবার আসো, তুমি বলবা স্যার এটা তো গেল, এবার আসো আমরা স্যার বি থেকে সি। আচ্ছা, বি থেকে সি দেখো তো, বি থেকে সি। এবার আমাদের গ্রাফটা এরকম। এখন দেখো এটা কিন্তু কোনো ঢালু গ্রাফ না, এরকম এরকমও না এরকমও না, বা তোমার প্রশ্নে এখানে কোথাও সমষ্ণ রুদ্ধতাপে কিছু বলে নাই, তাইলে আমরা কি করব? এটা এরকম যদি হয়, এরকম গ্রাফ বা হচ্ছে এরকম সোজা গ্রাফ উপরের দিকে ওঠে, এই গ্রাফটা আসলে আমাদের সমচাপ সমায়তনের মধ্যে তো পড়েই না। সমচাপ আর সমায়তন দেখো, সমচাপটা ছিল এরকম এরকম, আর সমায়তনটা ছিল আমাদের এরকম, কিন্তু রুদ্ধতাপে হচ্ছে সমষ্ণ ছিল এরকম, রুদ্ধতাপে ছিল এরকম। বাট এটা এই যে বি থেকে সিটা কোনো গ্রাফের মধ্যেই পড়ে না, ঠিক আছে? কোনো প্রক্রিয়ার মধ্যে আমাদের যে 4টা ছিল সেই 4টা প্রসেসের মধ্যে পড়ে না। সেই প্রসেসের মধ্যে, এরকম প্রসেসের মধ্যে না পড়লে তো আমি কৃতকাজ কেন বের করবো? সূত্র তো আমি জানি না, আগেরটার ক্ষেত্রে নয় পিডিবি এর সূত্র জানতাম, তার মানে এর সমষ্ণ সমচাপ রুদ্ধতাপীয় সমায়তন কোনোটার মধ্যে পড়ে না, তাহলে কি করব স্যার? তাইলে দেখো আমি জানি না তা না, আমি তোমাদেরকে একটু ঢং করে দেখাইলাম আর কি। বি থেকে সি যেহেতু কোনো প্রক্রিয়ার মধ্যে পড়ে না, বি থেকে সিতে গ্যাস প্রসারিত হয়েছে। কি হয়েছে? প্রসারণ ঘটেছে। কি ঘটেছে আগে লিখে ফেলবা, প্রসারণ ঘটছে, প্রসারণ ঘটেছে। এই কথাটা পাশে দিয়ে ভাবে লিখে ফেলবা, লিখে ফেলা প্রসারণ ঘটেছে। কিন্তু কোন প্রক্রিয়া ঘটছে এটা বলতে পারলে এখানে লিখতাম এই প্রক্রিয়ায় প্রসারণ ঘটেছে। দেখো এখানে আমি প্রসারণ ঘটছে বা কিছু বলিনি, কিন্তু এখানে আয়তন পরিবর্তন হয়নি, এ থেকে বি সমায়তন প্রক্রিয়া লিখে ফেলছি। তো দেখো না, আয়তনের পরিবর্তন হয় নাই, চাপ কি হয়েছে? বাড়ছে, চাপ বৃদ্ধি পেয়েছে, এটা লিখতে পারো, চাপ বৃদ্ধি পেয়েছে, শুধু চাপ বৃদ্ধি পেয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে, চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই, না লিখলে কোনো সমস্যা নাই। বি থেকে সি এই জায়গাটাতে তোমাদেরকে একটু স্মার্ট হতে হবে। দেখো এই জায়গাটাতে যখন এরকম কোনো প্রক্রিয়া পড়বে, বেসিক্যালি হচ্ছে এই একটা রেখাই হয় এরকম দিয়ে যাবে, এদিক থেকে উঠবে অথবা এরকম নামবে। এই রেখাটা এরকম যদি কোনো রেখার যেটা তুমি শেপ জানো না, তাইলে ওইটা আয়তনের সাথে, আয়তন অক্ষ যেটা আছে এখানে, আয়তন অক্ষ কোনটা? এক্স, এটার সাথে তুমি এরিয়া নিতে হবে। কি নিতে হবে? এরিয়া। ওই রেখার বিসি রেখার নিচে যত জায়গা আছে সব জায়গার ক্ষেত্রফলটাই হবে চলো কি বিসি এর কৃতকাজ। দেখো এই যে বিসি এর নিচের ক্ষেত্রফল কোনটা জানো? এই যে ধরো এটা, এটা পুরোটা, এই যে বিসি এর নিচে যে জায়গাগুলো আছে, দেখো বিসি এর নিচে যে জায়গা আছে পুরোটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এই যে বি থেকে সি তে যাইতে কৃতকাজ হবে এই যে এই ঘরের মধ্যে যত যা আছে সব, মানে বি থেকে সি এর নিচে যা যা আছে এটা ক্ষেত্রফল নিতে হবে। এটা কি করতে হবে? ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কিভাবে নেওয়া যায়? তুমি চাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করতে পারো। এটা একটা দেখো, এখানে যদি তুমি চাইলে এখানে এম এবং এন এই জায়গায় দুইটা পয়েন্ট দিয়ে এটাকে একটা ট্রাপিজিয়াম বানাইতে পারো, ঠিক আছে? ট্রাপিজিয়াম বানাই তারপর হচ্ছে হলো তুমি এখান থেকে কাজ করতে পারো, ঠিক আছে? আমি ট্রাপিজিয়াম দিয়ে করব না, আমি ট্রাপিজিয়াম দিয়ে করি না। আমি কি করি? এটাকে হচ্ছে হলো কি এই যে একটা ত্রিভুজে ভাগ করে ফেলবো। এই যে দেখো এটা একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি বিসি ধাপে কৃতকাজ, বিসি ধাপে কৃতকাজ। খেয়াল করো, বিসি ধাপে কৃতকাজ, একটু কথা করে খেয়াল করো। কৃতকাজ ইকুয়াল টু হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আর আমি নিচে করছি কি দেখো, আমি ছোট বাচ্চাদের মতো করাচ্ছি। এটার নিচে পুরো এরিয়া হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে হলো কি, এটা একটা হচ্ছে এই একটা ত্রিভুজ, আর নিচে এটা হচ্ছে হলো কি আরেকটা বলো তো, এটা একটা চতুর্ভুজ। তোমরা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় দেখো তো,
এই যে এটা একটা কি চতুর্ভুজ, উপরেরটা ত্রিভুজ, নিচেরটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র। তাহলে আমি বলতে পারি না কি এ, এটা এম দিছি, এ এম এন সি চতুর্ভুজের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রই বলি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো না? তাহলে আমরা এখানে মানটা বের করি। দেখো তো, ত্রিভুজের ভূমি ইনটু উচ্চতা, ত্রিভুজ ভূমি ইনটু উচ্চতা, এই ত্রিভুজের জন্য ভূমি কত বলো তো? এসি। তাহলে এসি ইনটু হচ্ছে উচ্চতা কত? এ থেকে বি, তাহলে এ বি বলতে পারি না, তাহলে এটা একটা ক্ষেত্রফল যাবে, প্লাস হচ্ছে হলো এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে বসাইতে পারি এম এন ইনটু হচ্ছে কি যে কোনো একটা পাশ বসাই দিতে পারি, অথবা এসি ইনটু যে কোনো একটা ইচ্ছা, এসি ইনটু হচ্ছে কি তার প্রস্থ কত? এম। কেউ যদি বলে যে না আমি এসির জায়গায় কি লিখবো? এম এন লিখবো, স্যার কোনো সমস্যা হবে না। কেউ যদি বলে স্যার আমি এ এম এর জায়গায় এই যে সি এন লিখবো, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ঝামেলা নাই, এটা বুঝতে হবে তোমরা। তো এই জায়গায় এবার মানগুলো যদি আমি বসিয়ে দিই, স্যার দেখো তো হাফ এসির মান কত? এ থেকে সি এতটুকু কত? এতে হচ্ছে 2.5, এসি হচ্ছে হলো কত? দেখো তো এসি, আর এটা হচ্ছে কি 3.5, তাহলে 3.5 মাইনাস হচ্ছে কত? 2.5 এসি। তাহলে এগুলো আমি পাশে একটু বের করে নিই। এখানে দেখো এসি হচ্ছে কত? 3.5 মাইনাস কত? 2.5, কারণ এ থেকে সি এতটুকু পার্থক্য, এখানে তো 2.5, তাহলে আমার জাস্ট এটা লাগবে। তাহলে এটা হচ্ছে কত? 1.5। এত কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, চাপের ক্ষেত্রে এটা চাপ এসি। আর আমার আরেকটা লাগবে এবি। এবি কোনটা? ওহো সরি, এসি তো এটা, তাহলে এবি, এটা কি? এটা এবি। তাহলে এসি কত? এসি হচ্ছে এটা, দেখো তো এই জায়গায় এ তে আছে এই যে 2, তাহলে এসি হচ্ছে এ হচ্ছে হলো 2। আচ্ছা পার্থক্য নিব তো আমরা, কি নিব? পার্থক্য, বেসিক্যালি পার্থক্য নিচ্ছি। এবি দৈর্ঘ্য নিব, শুধুমাত্র দৈর্ঘ্য। এখানে কি আগে পরে কোনটা এটা না, পার্থক্য নিব আমরা শুধু। এটা দৈর্ঘ্যটুকু কত? দেখো তো 2 থেকে 5 হয়েছে, তাহলে এটা 3, 5 মাইনাস 3, 5 মাইনাস কত বলো তো? 3, এটা কত আসছে? 2, সরি 2 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে 3 মিটার কিউব আর কি অ্যাকচুয়ালি। তাহলে আমরা এই জায়গায় মান এখন বসাতে পারবো কিনা বলো তো? হাফ ইন্টু কথা বুঝছো, হাফ ইন্টু এসি কত? এসি হচ্ছে হলো 3, এবি কত? 1, ও 1, এটা 1.5 না, এটা 1, এটা হচ্ছে 1, কত? 1, এটা গেল। আচ্ছা আরও তো যোগ আসছে, কি আছে বলো তো? এই যে এসি তো অলরেডি এখন একবার বের করছি, তাহলে এসি কত এখান থেকে বসাতে পারবো? এসি হচ্ছে 3, এসি কত? 3। আচ্ছা এম কত? এই যে এম, আচ্ছা এমটা বের করে এখানে নেই। এম দেখো তো এতটুকু, এম হচ্ছে এতটুকু, তাহলে 0 থেকে 2.5, তাহলে এম হচ্ছে 2.5, এত নিউটন পার মিটার স্কয়ার। বাচ্চা এগুলো যদি না দিই কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো 2.5। এই ধাপে আমরা কৃতকাজ, আমরা এগুলো একে এভাবে বের করতে পারি, যে সেটা হচ্ছে হলো কি 1.5 প্লাস হচ্ছে হলো কত দিক দিয়ে 3 ইন্টু হচ্ছে হলো 2.5। এটা আমার আসলে আনসার ডিরেক্ট আসছে, একটু দাঁড়াও তো, হ্যাঁ 9 আসছে। কত? 9 জুল, ডিরেক্ট 9 জুল লিখতে পারবো। যেহেতু তুমি বলো জুল কি ডিরেক্ট লেখা যাবে, কারণ আমরা আয়তনকে সবসময় মিটার কিউবে ইউজ করব, চাপকে সবসময় প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার ব্যবহার করব। তাইলে আমাদের বি থেকে সি তে কৃতকাজ বের হয়ে গেছে। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের 4টা ধাপের মধ্যে পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব বলো তো? সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। কিন্তু যখন এরকম আমার এই যে বিসি ধাপটা কিন্তু কিসের মধ্যে পড়ে নাই, আমার সূত্রের মধ্যে পড়ে নাই, তাই আমরা এটার ক্ষেত্রে কৃতকাজটা কি দিয়ে বের করেছি বলতো? এরিয়া দিয়ে বের করেছি। আয়তনের সাথে পিবি ডায়াগ্রামের ক্ষেত্রে পি আর ভি এর লেখচিত্রের মধ্যে ওই রেখাটার নিচে যত পরিমাণ ক্ষেত্রফল আছে, জায়গা আছে, ওইটার কি ক্ষেত্রফল নিলেই কাজ বের হয়ে যাবে। এটাই মনে রাখো আপাতত। এবার স্যার তাইলে আমি প্রথমে এ বিধাপে কিন্তু কৃতকাজ পাইছি, W1 পাইছি বা DW1 পাইছি কত? 0 জুল। DW2 মানে বিসি ধাপটা, এটার মধ্যে পাইছি 9 জুল। আমি পুরা এবার আসি বাইর করে, এটা তো পেয়ে গেলাম। এবার আমরা বের করবো হলো কি কোনটা দিয়ে বলো তো? এটা সি এ থেকে, সি এর এদিকে আসতে এটা কি হয়েছে? সংকোচন ঘটছে। তাইলে সি থেকে এ, দেখো তো আয়তন এখানে ছিল 5, এই জায়গায় ছিল আয়তন 2, এবারে যখন গেছে 5-এ চলে গেছে। বাট এই জায়গা থেকে যখন এদিকে আসছে গ্রাফটা কিন্তু এটা, আমি এখন আবার এগুলো একটু মুছে ফেললাম তোমাদের যাতে কি বুঝতে অসুবিধা না হয়, অনেকেই বুঝতে অসুবিধা হওয়ার কথা, তাই আমি আবার এভাবে করলাম। দেখো তো এই যে এদিকে এটা গেছিল, প্রসারিত হয়েছিল, এটা এদিকে হয়েছিল, এটা এদিকে আসতেছে। এখন আবার যখন সি থেকে এ তে ব্যাক আসছে, দেখো সি থেকে এ তে একে কি করছে বলতো? সি তে আয়তন 5 মিটার কিউব, এখানে এ তে যখন আসছে 2 মিটার কিউব, তার মানে আয়তন কমে গেছে। তাহলে সংকোচন ঘটেছে। কি ঘটেছে? সংকোচন বা কম্প্রেশন ঘটেছে, সংকোচন ঘটেছে।
এবার আসা সংকোচন ঘটেছে, এই সংকোচন ঘটলে একটু কথা খেয়াল করো, এখানে কৃতকাজ কেমনে বের করব? দেখো যে কোনো ইয়ার ক্ষেত্রে কৃতকাজ তুমি চাইলেই কিন্তু এই যে এরকম সরল রেখার আন্ডারে, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, সরল রেখা শুধুমাত্র যদি রুদ্রতাপের মতো কার্ভ না হয় তাইলে তুমি কি সরল রেখার আন্ডারে যে কোনো কি করতে পারো, বা সরল রেখার নিচে বা ওই সরল রেখা দিয়ে কত কাজ সেটা তুমি গ্রাফ থেকে এরকম ক্ষেত্রফল নিয়ে করতে পারবা, গ্রাফ থেকে এরকম ক্ষেত্রফল নিয়ে করতে পারবা। তো আমাদের এটাও যেহেতু একটা সরল রেখা, তাইলে এটার নিচে ক্ষেত্রফল কোনটা বলো তো? এটার নিচে ক্ষেত্রফল হচ্ছে হলো কোনটা? আচ্ছা একটা ভালো কথা একটু আগে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে হলো আমরা গ্রাফ থেকে এটা ডিডব্লিউ কত পাইছি, 9 জুল পাইছি না? ওকে, এক্ষেত্রে বি থেকে সি তে গ্যাসটা কি করছে, প্রসারণ ঘটছে, এটা পজিটিভ। গ্রাফ থেকে যদি তুমি ক্ষেত্রফল দিয়ে ডব্লিউ বাইর করো তাহলে আজীবন ডব্লিউ ধনাত্মক আসবে, কি আসবে? ধনাত্মক আসবে। তো যখন সেটা প্রসারণ ঘটবে ওই ডব্লিউর সামনে ওইটা একটা প্লাস তোমার দিয়ে দিবা, প্লাস না দিলে কোনো সমস্যা নেই। বাট এটা যদি বি থেকে সি তে কি ঘটতো, সংকোচন ঘটতো, ক্ষেত্রফল বাইর করার পর এটার সামনে একটা মাইনাস দিতে হতো, কথা বুঝছো কিন্তু? তাহলে বলবা স্যার কেমন? আচ্ছা একটু পরেই এটা আরেকটু ক্লিয়ার হবে। এই যে আমি বললাম যে এটা মাইনাস মাইনাস দিতে হয়, কেমনে দিতে হয় বা কেন দিতে হয় একটু বুঝবা। তোমরা এখন যদি বলো যে স্যার আসলে কিভাবে কি করবে একটু বলেন তো এবার আমাকে। আমি যদি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখন তুমি আমাকে করবা কি, এই জায়গা থেকে খেয়াল করো যে আমি সি থেকে এতে আসছে, তো আমরা এখানে এই যে এটা প্রসেসটা দেখো তো, আয়তনটা একই থাকে, চাপ একই থাকে, দেখো এটা আমরা জানি কিন্তু, দেখো আজকেই দেখলাম এরকম যে পি আর ভি গ্রাফ, তো এরকম থাকে কখন বলো তো? এই গ্রাফটা এরকম সোজা থাকে ভি এর সমান্তরাল যখন সমচাপ, দেখো না এই জায়গায়ও কি চাপ এত, এই জায়গায়ও তো চাপ একই, তার মানে এটা সমচাপ, সি থেকে এটা কি সমচাপ সংকোচন ঘটেছে, কিভাবে? সমচাপ সংকোচন, সমচাপ সংকোচন ঘটেছে, সমচাপ সংকোচন ঘটেছে। তাহলে সি থেকে এতে যদি সমচাপ সংকোচন ঘটে, আয়তনের পরিবর্তন হয়েছে, তার মানে আয়তন পরিবর্তন, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজটা কত হবে বলো তো? ডিডব্লিউ 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 হবে, এই ক্ষেত্রে হচ্ছে কি আমি এটাকে আচ্ছা এখানে ডিডব্লিউ 1 দেই, এটাকে আমরা ওইটাকে ডিডব্লিউ 2 দিয়েছি, তাহলে এটা ডিডব্লিউ 3 দেই, সিম্পল হবে। আর যদি এখানে বলো যে ডিডব্লিউ লিখি, আমি তো উপরে আগে নাম লিখেই সেটা কোন চক্র, সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এটা পিডিবি, কি ডিবি? পিডিবি। তো পিডিবির ক্ষেত্রে একটু তুমি খেয়াল করো, পি কত? 2.5, যেহেতু এটা প্যাসকেলেই আছে তাহলে আর চেঞ্জের দরকার নাই। প্যাসকেল V2 মাইনাস V1, V2 কত বলো তো? যেখান থেকে গেছে ওইটা হচ্ছে V1, যেখানে গেছে ওইটা হচ্ছে V2, কম বেশি কোনো ফ্যাক্টর নয়। তাহলে বলো তো 2.5 ইন্টু হচ্ছে কোথায় গেছে, গেছে এই বরাবর আয়তন কত? 2 তে গেছে, গেছে কোথা থেকে? 5 থেকে, তাহলে এটা দেখো তো 2.5 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 3, তাহলে এটা কত আসে? 2.5 5 7.5 নাকি এরকম নাকি? দেখো তো মাঝে মাঝে আমারও কি ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, তো এই জন্য একটু 7.5 জুল। কত এটা? 7.5 জুল। তাইলে আমাদের একটু জিনিসটা একটু খেয়াল রাখো কিন্তু। ও ভালো কথা, এখানে এটা তো মাইনাস, দেখো এই যে আয়তন নিজে মাইনাস আসছে, তাহলে এটা মাইনাস। তাহলে আমাদের তিনটা ধাপে ডিডব্লিউর মান এটা পজিটিভ, এখানে দেখো DW3 এটা হচ্ছে কত? -7.5, এটা আসলো। প্রত্যেকটা ধাপে কৃতকাজ বের করা শেষ। বাট এবার একটু খেয়াল করো, আচ্ছা আমরা যদি সি থেকে এটা ক্ষেত্রফল দিয়ে বের করতাম তাহলে কেমনে বের করতাম? মানে ধরো এটাও তো সি থেকে, এটাও তো একটা সরল রেখা, তাহলে সরল রেখা বলছি আমি কি, এরকম চক্রের মধ্যে সরল রেখা থাকলে সেখানে চাইলেই কিন্তু তুমি কি দিয়ে বের করতে পারো, সেখানে চাইলেই তুমি হচ্ছে তার নিচে যে ক্ষেত্রফল আছে সেটা দিয়ে কৃতকাজ বের করা যায়। শুধু কি বের করা যাবে? কৃতকাজ। তো আমি বলবো, তুমি বলবা স্যার একটু বলেন না কৃতকাজটা কেমনে বের করব? তো আমি বলবো স্যার কৃতকাজটা দেখো তোমরা জাস্ট এভাবে, এই যে এখানে ক্ষেত্রে যদি আমি কি এই এ সি থেকে এতে আসতে ক্ষেত্রফল দিয়ে করি তাহলে এটা আসে কিনা আগে আমরা দেখি। যে ক্ষেত্রফলটা নিলে হচ্ছে সি এর নিচে, সি থেকে এ, এটাতে এটার নিচে এরিয়া হচ্ছে পি এর আয়তনের সাথে এটা, দেখো তোমরা শুধুমাত্র এতটুকু, তাহলে এটা একটা কি বলতো, এটা একটা আয়তক্ষেত্র না? তাহলে আগেই নামটা করছিলাম এ এম। দেখো সি থেকে এতে আসতে কি টাকা, DW3 ইকুয়াল টু হচ্ছে কত? এ এম এন সি, এই যে এখানে এম দিছিলাম, এখানে কি এন দিছিলাম, এখানে সি, তাহলে এই এত সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ এটার নিচে এটাই আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তো পারা যায় কিনা? তাহলে এ এম এন সি আয়তক্ষেত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু নিতে পারি এসি আর হচ্ছে কি এ এম নিলাম। তো এসি আর এ এম তো আগে একবার বের করছিলাম, এসি ছিল কত? এসি ছিল 3, এ এম কত ছিল? এ এম হচ্ছে 2.5, দেখো তো 7.5 আসে গুণ করলে, তার মানে ক্ষেত্রফল দিয়ে আমি যখন বের করলাম পাইছি কিনা মান, দেখো তো এই যে 7.5। অনেকে বলবো স্যার পাইনি, হ্যাঁ পাইনি, আসলেই পাইনি। তাইলে এখানের ক্ষেত্রে তোমাকে যেহেতু এটা সংকোচন ঘটেছে,
যখন তুমি এরকম ক্ষেত্রফল দিয়ে করবা আজীবনই কাজ কি আসবে, ধনাত্মক আসবে। তার মানে তোমাকে এটা কিন্তু সব জায়গায় তো কাজ ধনাত্মক হয় না। এবার আসো, এখানে সংকোচন ঘটছে এই ধাপে। তো যখন তুমি সূত্র দিয়ে করবে এরকম, সেটা যে কোনো সূত্র, তুমি রুদ্ধতাপীয় সমষ্ণ যেই কোনো, তারপর যে সম আয়তন সমচাপ যেইটার ক্ষেত্রেই করো, সূত্র দিয়ে করলে সূত্র অটোমেটিক তোমাকে মাইনাস এনে দিবে। যদি সংকোচন ঘটে তাহলে মাইনাস সূত্র এনে দিবে, যেটা এখানে হইছে। কিন্তু কাজ ঋণাত্মক হইছে, এখানে কথা সত্য। কিন্তু এটা ক্ষেত্রে তুমি যখন ক্ষেত্রফল দিয়ে করলে তখন মাইনাস আসেনি। তাই যখন তুমি কোথাও যদি কোনো কাজ ক্ষেত্রফল দিয়ে করো, তাই তোমাকে দেখতে হবে সেটা সংকোচন করছে নাকি প্রসারণ করছে। যেমন বি থেকে সিটা আমাদের প্রসারণ করছে, ক্ষেত্রফল দিয়ে এমনি পজিটিভ আসে, তো প্রসারণ করছে, কৃতকাজটা ধনাত্মক, তাই আমরা এটার আগে মাইনাস প্লাস কিছু দেই নেই। বাট যখন সি থেকে আসছে সূত্র দিয়ে করলে, কারণ আমার সূত্রের মধ্যে পড়ে সি থেকে এ, এটা সমচাপ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। তাই সমচাপ প্রক্রিয়া সূত্র দিয়ে আমরা করেছি এবং ঠিকঠাক কারেক্ট আসছে। বাট যদি কেউ বলে যে আমি স্যার সি থেকে এ, এটা কি করে ফেলি, এটা কি করে ফেলবো বলেন স্যার, আমি এটা দিয়ে যদি কি এখান থেকে আমি এই জায়গাটা করে ফেলি, কি আমি এই জায়গাটার আয়তন ক্ষেত্রফল নিয়ে করবো, ওকে স্যার ক্ষেত্রফল তো বাইরে হচ্ছে, কিন্তু এখানে ঘটছে কি সি থেকে এতে সংকোচন ঘটছে, তাই এর আগে আপনাকে একটা মাইনাস দিয়ে দিতে হবে। এর আগে কি হইতে হবে, এখানে আপনাকে এই যে ডি ইকুয়াল টু মাইনাস এইটার ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষের লিখছি, আচ্ছা ক্ষেত্রের, ঠিক আছে, যে ক্ষেত্রের ক্ষেত্রফল ওইটার আগে একটা মাইনাস আপনাকে অটোমেটিক দিয়ে দিতে হবে, তাইলে আপনার এটা -7.5 আসবে। যদি ক্ষেত্রফল দিয়ে তুমি বের করো তাহলে সংকোচনের ক্ষেত্রে নিজে থেকে একটা কি একটা মাইনাস দিয়ে নিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে তখনই আনসার তোমার কারেক্ট আসবে, নাহলে আসবে না কিন্তু। আচ্ছা, এবার আমাদের বলো তো, তাহলে যেহেতু আমরা দুইভাবে শিখে গেলাম আসলে কোথায় কি ঘটাইতে হবে, কি ঘটবে, এবার তোমরা একটু চিন্তা করো, আমাকে অ্যাসিস্ট করো যে স্যার সম্পূর্ণ চক্রে এ বি সি এ সম্পূর্ণ চক্রে বলো তো কৃতকাজ কত হবে? সম্পূর্ণ চক্রে কৃতকাজ, সম্পূর্ণ চক্রে কৃতকাজ একটু বলো না আমাকে তোমরা। আমরা জানি হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল তাহলে কি আসবে, dw1 প্লাস dw2 প্লাস dw3। এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে এখানে কি হবে বলেন তো, এটা হচ্ছে এক্ষেত্রে dw, তো dw কত, dw1 কত 0, dw2 কত 9, dw3 কত -7.5 সবগুলো যোগ করছি, তাহলে 9 প্লাস মাইনাস হচ্ছে 7.5 ইকুয়াল টু হলো 1.5, কত 1.5, দেখো 1.5 জুল কি আসছে, এটা পজিটিভ আসছে, কি আসছে পজিটিভ আনসার, শেষ 1.5 জুল আনসার হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে হলো আমরা প্রত্যেকটা ধাপে এভাবে কৃতকাজ বের করে তারপর সেগুলো যোগ করতে পারি, এবং কৃতকাজ কিন্তু আমরা ক্ষেত্রফলের মাধ্যমে বের করতে পারি সূত্র। সরল রেখা হলে যেমন এই রেখার আন্ডারে তুমি বলতে পারো স্যার এ থেকে বি তে আপনি সময় আয়তন ধরে করেছেন, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত, এটার নিচে আসলে কোনো ক্ষেত্রফল নাই, একদম নগণ্য এটা, তাহলে এ থেকে বি তে যেতে কৃতকাজ আয়তন যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে এটার ক্ষেত্রফল নাই, এই রেখার কোনো ক্ষেত্রফল নাই, উপরের দিকে উঠতেছে এই রেখার কোনো ক্ষেত্রফল নাই, কারণ কার সাথে বি এর নিচে কোনো ক্ষেত্রফল নাই। তুমি বলো স্যার এগুলো আছে না, এগুলো না, তো এই রেখা বরাবর রেখা যদ্দূর আছে এই রেখার নিচে কতটুকু ক্ষেত্রফল আছে, এটা খুবই নগণ্য ক্ষেত্রফল। ঠিক আছে, যে কিন্তু এই রেখার নিচে অনেকটুকু বড় ক্ষেত্রফল, এটা পুরোটা আছে এই রেখার নিচে, দেখো যেটা আবদ্ধ স্থান যেটা ওইটা এই রেখার নিচে, দেখো তো এই রেখার নিচে এখানে এই রেখার এইদিকে আবদ্ধ, টানলে দেখো সোজা টানলে আবদ্ধ রেখা হচ্ছে পুরোটা, এই জন্য তখন এটার ক্ষেত্র আয়তন নিয়ে করেছি, সরি হ্যাঁ ক্ষেত্রফল নিয়ে এগুলো একটু বুঝতে হবে। এই জন্য ছিল আমাদের এই কাজটা হয়ে গেল। এবং এখন তোমরা বিভিন্ন গাইডে বা টেস্ট পেপারে খুব সহজ একটা প্রসেস দেখবে, যে হচ্ছে এরকম আবদ্ধ চক্রের ক্ষেত্রে কৃতকাজ আমাদের কত আসছে 1.5 আসছে, পুরো চক্রের কৃতকাজ ডিডব্লিউ এখানে আমি লিখে রাখি, ডিডব্লিউ কত আসছে 1.5 এবং পজিটিভ আসছে এত জুল, এগুলো ঠিক আছে। এবার আমি যদি বলি এটা ক্ষেত্রফলটা অন্যভাবে বের করা যায়, বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন গাইডে বিভিন্নভাবে দেখবে এরকম আবদ্ধ চক্রের ক্ষেত্রফল হচ্ছে কিভাবে করা যায়, আবদ্ধ চক্রের ক্ষেত্রফল। তুমি বলো স্যার আপনি এত কিছু কেন করালেন, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্নটা করতে হবে। অনেকে মনে করবে একটা তো মুখস্থ, আমি এটা তো ভাই আপনি এত বাকওয়াস পড়ান, আপনি তো হচ্ছে কি এবিসি বদ্ধ চক্রের জন্য কাজ করে না, এবিসি এ বদ্ধ চক্রে কৃতকাজ, কথা খেয়াল করো, কৃতকাজ ডিডব্লিউ বা ডব্লিউ ইকুয়াল টু বা ডব্লিউ যা লিখো, ডব্লিউ ইকুয়াল টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফল। দেখো আবদ্ধ যদি কোনো ইয়া থাকে এর ভিতরে যেই ক্ষেত্রফলটা আছে এটাই হবে তার কৃতকাজ, এটাই হবে তার কৃতকাজ, আবদ্ধ ভিতরেরটা, উপরে না, আবার এবার উপর নিচে না কোনো এরকম আবদ্ধ যেটা হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে ওখানে গিয়ে আবার যদি ফেরত আসে তাইলে তার ভিতরে যে ক্ষেত্রফল থাকে এটার ক্ষেত্রফলটাই হচ্ছে ওই চক্রে সম্পূর্ণ চক্রের কৃতকাজ, এটা সত্য। এবং তুমি এটা নির্ণয় করতে পারো, এখন আমি করে দেখাচ্ছি। দেখো আমাদের মোট কৃতকাজ আসছে 1.5 এবং আমাদের এই যে
এই কনসেপ্টটা ইউজ করে আমরা দেখবো এখন আসলে মোট কৃতকাজ সমান আসে কিনা। দেখো তো আমরা দেখবো কৃতকাজ মোট সমান আসে কিনা। কেমনে বের করবো বলো তো? এখানে ডি ডব্লিউ দেখি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটার ভূমি কত? এসি, উচ্চতা কত? এসি এসি এবি, এবি উচ্চতা এবি এসি। দেখি আমরা হাফ এসি কত আমরা বের করছিলাম, এসি ছিল এটা, তাহলে এসি হচ্ছে এটা 1, বিশ এসি এটা কি এবি, ও সরি এটা এবি, আমি এসি হচ্ছে এটা, এসি হচ্ছে এটা, এটা কত 3, এসি হচ্ছে 3, এবি কত এই যেটা, এটা পার্থক্য এই যে 1, তাহলে দেখো তো 1.5। দেখো না, আমরা যদি এভাবেও করি আসবে, আবার ওইভাবে প্রত্যেক ধাপ করে করে আসলে আসবে। তুমি বলো স্যার আমরা কখন কোনটা করব? যখন তোমারে বলবে একটা চক্রে, সম্পূর্ণ চক্রে কৃতকাজ কত, তখন তুমি এই শর্টকাট এটা দিয়ে করতে পারবা, মাস্ট। এটা দিয়ে করাই বুদ্ধিমানের কাজ। এইবার তোমাকে যদি কোনো, আমি তাহলে পুরো ডিটেলস আলাদা আলাদাভাবে করালাম কেন? কারণ যাতে তুমি প্রত্যেকটা ধাপে কিভাবে কৃতকাজ বের করতে হয় সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাও। কথা বুঝাইতে পারিয়াছি? এই হচ্ছে ঘটনা এরকম ক্ষেত্রে। তো এখন তোমাদেরকে আমি এই হচ্ছে আইডিয়া দিলাম। এখন তোমরা যদি কি বিভিন্ন ধাপের ক্ষেত্রে হচ্ছে কি করতে পারো, ওই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা হচ্ছে যেই তাপের পরিবর্তন, সেগুলো কিন্তু এখানে ক্ষেত্রে কি ব্যাখ্যা বা আলোচনা করে লাগাইতে পারো। সেরকম কোশ্চেন কিন্তু নটরডেমে আসছে। যাই হোক, আমি এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন সলভ করাই। এটা আসছে হচ্ছে কোথায় যেন, এটা মনে হয় চট্টগ্রাম কলেজে আসছে। চট্টগ্রাম কলেজের একটা কোশ্চেন, আমি এখন এটা নিয়ে একটা আলোচনা করব। তাইলে তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের এই জিনিসগুলো কি, এতক্ষণ যা পড়ালাম তার হচ্ছে আউটকামটা কি। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমি জানি না আসলে নটরডেমের কোশ্চেনটা করাতে পারবো কিনা, করাতে পারলে ভালোই হইতো, কিন্তু আমি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা আগে, চট্টগ্রাম কলেজের কোশ্চেনটা আমি করাবো, আমি মার্ক করে রাখছি। এখানে গত একটা কোশ্চেন বলছে, ঘগুলো আমি যাচ্ছি না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা, মানে তোমাদের চক্রের ব্যাপারগুলো। যেমন এরকম একটা কোশ্চেন বলছে, এই এরকম দেখো একটা চক্র দিছে এরকম, তো এখানে এক্স দিছে, এখানে ওয়াই দিছে, এখানে জেড বিন্দু দিছে, এবং এখানে বলছে এইভাবে দিছে, চক্রটা এইভাবে গেছে দেখো। এবং এই জেড বরাবর তোমাদের যে প্রেসারটা, এদিকে প্রেসার দিছে, প্রেসার এবং প্যাসকেলেই দিয়ে দিছে, ওরা সোজা করে দিছে। এটিএম টিটিএম এদিকে গেঞ্জাম লাগে না, এটিএম দিলে আবার কি নিউটন পার মিটার স্কয়ারে আনতে হয় বা প্যাসকেলে আনতে হয়। এখানে এটা দিছে 0.5 ইন্টু হচ্ছিল 10⁵ তাও। এই বরাবর এক্স, এটা এক্স বিন্দু না, এই এক্স এর সাথে এদিকে আয়তন দিয়ে দিছে ওরা 30। এগুলো আয়তনগুলো ওরা বলছে আয়তনগুলো সেন্টিমিটার কিউবে, কোন এককে ভি দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, এই জায়গায় একটা ক্যাচাল করছে দেখো। এটা 330 দেওয়া আছে, তারপর আরও একটা মাঝখানে একটা 60 বলছে, আর একদম লাস্টে যেটা ওয়াই বিন্দু এখানে বলছে হচ্ছিল কত 90। তোমার বলছে হচ্ছিল কি প্রদত্ত গ্যাসের প্রসারণে কৃতকাজ কত। আমি এটা 19 সালের টেস্ট পেপার, অনেকে আবার টেস্ট পেপার খুঁজে পাবা না, তো আমি প্রশ্ন এই জন্য লিখছি। বলছে প্রদত্ত গ্যাসের, আমি প্রশ্নটা লিখতেছি, এটা 19 সালের টেস্ট পেপার আমার কাছে, সরি 20-এর টেস্ট পেপার আমার কাছে। প্রদত্ত গ্যাসের প্রসারণে কৃতকাজ কত, গ্যাসের প্রসারণে কৃতকাজ কত, কৃতকাজ কত। এটা চট্টগ্রাম কলেজ নিজে বলছে। ঘতে আরেকটা এন্ট্রপি টাইপের কোশ্চেন দিছে, বাট আমি নিজে থেকে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিলাম, এটা গ দিলাম। আর ঘটা আমি করে দিলাম কি, আমি নিজে দিচ্ছি এটা, যে এক্স ওয়াই জেড এক্স চক্র যেখান থেকে শুরু হয় ওখান থেকে গিয়ে শেষ করতে হয়। এই এক্স ওয়াই বা সম্পূর্ণ, এটা না লিখে বললো যে সম্পূর্ণ চক্রে কৃতকাজ কত, সম্পূর্ণ চক্রে কৃতকাজ কত, এটা তোমরা জানতে চাইলাম। দেখো আমি গটা আগে করি, গ গ গ যদি তোমরা করো, দেখো গ গ কি দেখাচ্ছে, গ হচ্ছে প্রদত্ত গ্যাসের প্রসারণে। দেখো শুরু হয়েছে এখান থেকে, এই যে এটা এদিকে গেছে, আয়তন 30 থেকে 90 সেন্টিমিটার কিউব হয়ে গেছে, এখানে গেছে দেখো এই জায়গায় গেছে, এটাই প্রসারণ এখানে। আবার এখানে 90 থেকে এই জেটে যখন আসছে তখন তার আয়তন হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে এই ধাপে সংকোচন ঘটছে। আবার জেট থেকে এই এক্সে ফেরত আসছে, বাট এই ধাপে আয়তন সমান, একই আয়তন, এটা সম আয়তন, তার মানে এই ধাপে সংকোচন প্রসারণ কিছু ঘটে নাই, বাট এই ধাপে প্রসারণ করছে, এই ধাপে সংকোচন করছে, এগুলা তো বুঝছি। এই ধাপের আমার প্রদত্ত গ্যাসের প্রসারণে শুধু কৃতকাজ বাইর করতে বলছে। তো প্রসারণে কৃতকাজ বলে প্রসারণ করছে কোন ধাপে, এক্স ওয়াই ধাপে, এক্স ওয়াই ধাপে প্রসারণ ঘটেছে, প্রসারণ ঘটেছে, প্রসারণ ঘটেছে। আমার মার্কারটা এটা হচ্ছে সবুজ মার্কার, দেখি তো বোঝা যায় কিনা, একটু দেখা যায় কিনা আমি দেখিনি, দেখা যাচ্ছে বাট একটু কম মনে হয় না, তাহলে আমি এটা দিয়ে লালটা দিয়ে বা হচ্ছে কালোটা দিয়ে লিখি।
প্রসারণ ঘটেছে। তাইলে XY ধাপে কৃত কাজ, XY ধাপে কৃত কাজ, ঠিক আছে। চাইলে তুমি এই রেখার আন্ডারে এই ক্ষেত্রফল নিয়ে করতে পারো, এটা ক্ষেত্রফল দিয়ে করলে যা আসবে প্রসারণ, তো ক্ষেত্রফল দিয়ে করলে এমনি পজিটিভ আসবে, আর যেহেতু প্রসারণ ঘটেছে তাহলে মান তুমি পজিটিভই নিবা। এবার একটু আসি কথাটা বুঝো। তো এইটা হচ্ছে হলো এই, তাই আমি ক্ষেত্রফল দিয়ে করবো না, আমি যেহেতু দেখতে পাচ্ছি এটা হচ্ছে হলো কি, যেহেতু চাপ একই থাকতেছে আর আয়তন শুধু 30 থেকে 90 হয়ে গেছে, তাই এটা সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ প্রসারণ ঘটেছে। এটাও লিখবে XY ধাপে সমচাপে প্রসারণ ঘটেছে। দেখো না x থেকে y, এটা হচ্ছে সমচাপ না, এই যে রেখা চাপ একই থাকে, x থেকে y গেছে, আয়তন 30 থেকে 90 সেন্টিমিটার কিউব হয়ে গেছে। তাই XY ধাপে কৃত কাজ যখন আমি বের করছি কি হবে XY ধাপে কৃত কাজ, একটু তোমরা বলো আমাকে XY ধাপে কৃত কাজ। তো আমি এই জিনিসটা তোমার একটু বলাই, XY ধাপে কৃত কাজ, XY ধাপে কৃত কাজ হবে হচ্ছে PdVW, W ইকুয়াল টু PdV বা DW ইকুয়াল টু PdV। XY P কত 0.5 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইন্টু ডিবি কত, এইবার আসো ডিবিটাকে এখানে আলাদা করে বের করে নিই। ডিবি হচ্ছিল কত 90 মাইনাস 30 সেন্টিমিটার কিউব। দেখো এখানে 30 ছিল, এখন 90 আছে, তার মানে 60 বাড়ছে, 60 সেন্টিমিটার কিউব বাড়ছে। কিন্তু আমাদের আয়তন লাগবে, ডিবিটা কোন এককে লাগবে, মিটার কিউব, মিটার কিউব, মিটার কিউব। তাই এটাকে তোমার করতে হবে কি, মিটার কিউবে নেওয়ার জন্য 60 ডিভাইড বাই 100 কিউব দ্বারা ভাগ করতে হবে, 100 কিউব দ্বারা ভাগ করতে হবে। আয়তন না, হ্যাঁ আয়তন, ঠিক আছে। 100 কিউব দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, 100 কিউব, ইয়েস। 60 ডিভাইড বাই হচ্ছে কি 100 কিউব। 60 ডিভাইড বাই হচ্ছিল, ক্যালকুলেটরটা পর্যন্ত কি চাপতে পারি না, কি একটা বিশ্রী অবস্থা না, তোমরা বলে উনি এত ফরাই কেমনে। আচ্ছা, এটা আয়তনটা হচ্ছে 6 × 10 ইনভার্স 5। কেউ আমি অন্যভাবে আরো সহজভাবে বলতে পারি, এত কিছু বলছি না, তোমরা জাস্ট আপাতত এটা কি এভাবে থাকো। দেখো তো এটা হচ্ছে 6 × 10 ইনভার্স 5। তাহলে এটা ক্যালকুলেটরে আমি যদি এখন গুণ করি 0.5 × 10 টু দি পাওয়ার হচ্ছে হলো কত 5, আমি এখান থেকে হচ্ছে হ্যাঁ মশা, এটা হচ্ছে আমার আসছে 3, আমার এটা কত আসছে 3 জুল আসছে, কত 3 জুল। শেষ, সূত্র দিয়ে করছি। এখন যদি ক্ষেত্র দিয়ে করতাম তাও একই আসতো। দেখো এখান দিয়ে করলে এই জিনিসটা হচ্ছে আগে হচ্ছে এইটা ক্ষেত্রফল হইতো, দৈর্ঘ্য হইতো এতটুকু, সরি প্রস্থ হইতো এতটুকু, দৈর্ঘ্য এটা একটা আয়তক্ষেত্র হইতো, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে প্রস্থ হইতো এটা, দৈর্ঘ্য হইতো এটা, এটা কত 60 সেন্টিমিটার কিউব। ঠিক সেম ভাবে শুধু মানে ক্ষেত্রফল দিয়ে করলেও যে এটাকে কিন্তু কি করতে হবে, এই জিনিসটাকে মিটার কিউবেই রাখতে হবে। তাই এভাবে আগে থেকেই হচ্ছে কি এটাকে মিটার কিউবে নিয়ে আসতে হবে ক্ষেত্রফল দিয়ে করলেও, মাথা রেখো। কিন্তু এটা 3 জুল আসছে, আনসারটা একবার মিলাই না, আনসার মিলছে কিনা চট্টগ্রাম কলেজের, ইয়েস 3 জুল মিলছে, খাপের খাপ মঞ্চুর বাপ। তো এটা একটা কোশ্চেন গেল। এবার যদি তোমারে বলে যে সম্পূর্ণ চক্রে কৃত কাজ কত, তো আমরা তো জানি সম্পূর্ণ চক্রে কৃত কাজে, এই যে আমি ঘ নম্বরে যেটা বলছি আর কি, সম্পূর্ণ চক্রে কৃত কাজ এরকম বললে প্রত্যেক ধাপে বের করে আমরা করতে পারি। কিন্তু সহজ প্রসেস হচ্ছে কোনটা বলো তো, সহজ প্রসেস কোনটা? এইমাত্র আমরা শিখলাম যে হচ্ছে সহজ প্রসেস হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নেওয়া। তাহলে ঘ যদি করি আমরা এখানে যে সম্পূর্ণ চক্রে কৃত কাজ ইকুয়াল টু হচ্ছিল কি ডিডব্লিউ বা ডব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এক্স ওয়াই জেড ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এই যে এক্স ওয়াই ইন্টু হচ্ছিল কি হবে বলো তো এক্স জেড গুণ, এটা হচ্ছে আমি কিভাবে লিখবো এবার দেখো ঝামেলা লেগে গেল না, গুণ, এটা হচ্ছে ছোট করে দিচ্ছি গুণটা, আর এক্স ওয়াই এটা হচ্ছে এক্স, আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেই, লাল দিয়ে দেই, তাইলে হবে এক্স, এবং হচ্ছে কি এটা গুণ বোঝাচ্ছে আর এটা হচ্ছে এক্স বোঝাচ্ছে, তারপর হচ্ছে এক্স জেড, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরি উচ্চতা, এটা হচ্ছে কি উচ্চতা আর এটা হচ্ছে কি ভূমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ নয়, উচ্চতার ভূমি, উচ্চতার কি ভূমি, ভুল বলে ফেলতেছি না। এখন দেখো এটা হচ্ছে উচ্চতা যদি হয় এটা এটা কত, এটা এই দুইটার বিয়োগফল, দেখো তাহলে এটা হবে কত কত 1 × 10 ইনভার্স 5 মাইনাস হচ্ছে কত এইটুকু আর কি, এইটুকু, তাহলে 0.5 × 10 ইনভার্স 5, এটা গেল এক্স ওয়াই পেলা। এবার আসছে হচ্ছে কি তোমার লাগবে হচ্ছে এক্স ওয়াই এখান থেকে এখান, তো এক্স ওয়াই ইকুয়াল টু কত এখানে বলো তো, এক্স ওয়াই হচ্ছে এই যেটা এক্স ওয়াই এটা 90 মাইনাস 30 তার মানে 60, কোন এককে আছে সেন্টিমিটার কিউব, কিন্তু এক্স ওয়াই লাগবে কোন এককে, এক্স ওয়াই ভূমিটা কোন এককে লাগবে, ভূমি মিটার কিউব এককে লাগবে। তাই আবার ঠিক সেম হবে, এটা এইভাবেই বলতে পারো এক্স ওয়াই এটা, দেখো এই যে এক্স ওয়াই আবার মিটার কিউবে নিয়ে আসছো, এখানে কিন্তু মিটার কিউব এটা, এই এখন মিটার কিউবে চলে গেছে, এখানে সেন্টিমিটার কিউবে ছিল, এভাবে এনে আবার তুমি এখানে 6 × 10 ইনভার্স 5 এভাবে বসাতে পারো।
তো বসাইলে দেখবা যে হচ্ছে কি এই গুণ দিলাম এবার। তো আমরা দেখি এটা কত আসে আমাদের আনসার ক্যালকুলেটরে। 0.5 এটা 1 ইন্টু তাই -0.5 বাদ যাচ্ছে, তাহলে 0.5 ইন্টু এটা, তো আলটিমেটলি হচ্ছে কি 3 জুলই আসে। কত আসে? 3 জুলই আসে। ঠিকই আছে, এটাও তখন কি 3 জুল চলে আসতেছে, 3 জুল, এই তো আনসার। তো এটা যদি 3 জুল আসে, তুমি যেভাবেই করো। ও আচ্ছা, সম্পূর্ণ চক্রের কৃত কাজ এটা, একটু দাঁড়াও তো, আমি তো হিসাব কি একটু মুখে মেরে দিলাম নাকি? কিরে সম্পূর্ণ চক্রের কৃত কাজ, এটা একটু আগে ছিল কি এসে আসলো, তোমরা একটু আগে আমি বের করছিলাম এটাতে কৃতকাজ বের করছিলাম। এখন সম্পূর্ণ চক্রের কৃতকাজও কি এটা আসবে নাকি? 6 × 10 ইনভার্স কত দেখি, 10 ইনভার্স 5, 6 × 10 ইনভার্স 5 আল্লাহ ইন্টু হচ্ছে হলো 0.5 × 10⁵ ও হ্যাঁ, এটা তো 3 জুল আসে। তো 3 জুল আসলে এটাই হচ্ছে ঘটনা আর কি। তো এখান থেকে আমার কোনো কি মানে মনে হচ্ছে না যে এটা কঠিন কিছু, এটাতে 3 জুল আসছে। এখন কথা হচ্ছে, একটু কথা বুঝি, এটা 3 জুল আসছে, সম্পূর্ণ চক্রে কৃতকাজ 3 জুল আসছে, কিন্তু আমার যেই ভ্যালু চিন্তা, আমি আনসারটা নিয়ে একটু খটকা কেন লাগছে এটাও বলি। আমার মতে এই আনসারটা হচ্ছে মাইনাস আসবে, কিন্তু আমরা এই সম্পূর্ণ চক্রের কৃতকাজ, দেখো সম্পূর্ণ চক্রের কৃতকাজ বাইর করলাম কি দিয়ে? ক্ষেত্রফল দিয়ে বাইর করছি। এই যে এটা কি দিয়ে বাইর করছি? ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ চক্রের এই কৃতকাজটা চক্রের উপর হয়েছে কাজ নাকি চক্র পরিবেশের উপর কাজ করছে এটা বলতে পারে না, কারণ ক্ষেত্রফল দিয়ে আমরা এটা +3 জুল পাইছি। এখান থেকে আমি বুঝতেছি না আসলে হচ্ছে কি এটা +3 জুল হবে না -3 জুল হবে। তুমি বলো যে +3 জুল আসছে, তো ক্ষেত্রফল দিয়ে বাইর করলে তো আজীবনই কি আসবে? +3 জুল। তুমি বলো সম্পূর্ণ চক্রের ক্ষেত্রে, আপনারা এটা বলছেন একটা ধাপের জন্য, না সম্পূর্ণ চক্রের ক্ষেত্র। সম্পূর্ণ চক্রেও তো কৃতকাজ ঋণাত্মক হতে পারে, তাই এই জায়গায় একটু কনফ্লিক্ট আছে। দেখো আমি একটু তোমারে বুঝাই তাহলে কেমন কনফ্লিক্ট। দেখো তুমি চিন্তা করো, এই যে XY ধাপে এই যে XY যেটা আছে এটা 3 জুল আসছে তোমার। এবার আসো, তোমাকে আমি যদি বলি যে এই যে Y থেকে Z এ যেতে, Y থেকে YZ পথে কি ঘটছে? সংকোচন ঘটছে। কি ঘটছে? সংকোচনটা কোনো প্রসেসের মধ্যে পড়ে? আমাদের সমষ্টি রুদ্ধতাপ কিছুর মধ্যে পড়ে না। তাহলে Y থেকে Z পথে কি ঘটছে? সংকোচন ঘটছে, কিন্তু কোন প্রসেসের মধ্যে পড়তেছে না। কোন প্রসেসের মধ্যে যদি না পড়ে, এবার তুমি আমারে বলো, তাহলে আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো না? তাহলে ক্ষেত্রফলের কাছে যাইতে হবে, ক্ষেত্রফল দিয়ে করতে হবে। তাহলে Y থেকে Z এর কাছে যখন আমি ক্ষেত্রফল দিয়ে এটা কাজ করব, তখন আমার কি ঘটনা ঘটবে? দেখো Y থেকে Z এর কাছে গেলাম, ক্ষেত্রফল দিয়ে সংকোচন করছে, তাহলে W এটাকে YZ আমি লিখি, WYZ = হবে কি জানো? তাহলে মশার বাচ্চা মশা, শীতকালে এত মশা, আর এগুলো বন করে চোখের সামনে। আগেও একটা ভিডিওতে মনে বলছিলাম, মশা এটা কামড়ানোর দরকার হচ্ছিল কি, কামড়াইলে কুটুস করে পায়ে কামড়টা দিয়ে চলে যাবি, তোরা মাথার সামনে ব্যান করতে থাকস, এটা কেমন লাগে? পেইন লাগে না? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার উপর এখানে এই রাশি হচ্ছিল কি ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করা যায়, পড়ার মধ্যে ডিস্টার্ব করলে হইবে নাকি? দেখো YZ = কি, এক্ষেত্রে এই জায়গায় কৃতকাজ বাইর করতে হবে। এই জায়গায় যেহেতু এটা কোনো প্রসেসের মধ্যে পড়ে না, এর আন্ডারে যে ক্ষেত্রফল আছে এই পুরোটার ক্ষেত্রফল নিতে হবে আমাদেরকে, ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। তা আগের মতো এটা একটা ত্রিভুজ নিব আমরা, এবং এটা একটা আয়তক্ষেত্র নিয়ে এটার নিচের কাজটা করে ফেলবো। তাহলে কিন্তু যেহেতু এই জায়গায় সংকোচন ঘটছে, তাহলে এর আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। মাইনাস, এবার বুঝো, মাইনাস যেমন XYZ ত্রিভুজের ক্ষেত্রফল, XYZ ত্রিভুজের ক্ষেত্রফল কেন মাইনাস দিলাম? সংকোচন ঘটছে, দেখো এখান থেকে এই জায়গায় সংকুচিত হয়েছে, 90 থেকে 30 হয়ে যাচ্ছে, তাই মাইনাস দিয়ে নিতে হবে। ক্ষেত্রফল দিয়ে অঙ্ক করলে মাইনাস দিয়ে নিতে হয়, ঠিক আছে? যদি সংকোচন ঘটে, প্লাস সংকোচন না প্রসারণ ঘটলে দেওয়ার দরকার নেই, ক্ষেত্রফল দিয়ে, শুধু ক্ষেত্রফল। আর যদি তুমি সূত্র দিয়ে করো, মানে তুমি তাপগতিবিদ্যার সূত্রগুলো দিয়ে করো, তাহলে দেখবে যে অটোমেটিক আনসার আসতেছে। তাহলে এই জায়গায় আমাদের এটা কি হয়ে গেল বলো তো? এখান থেকে ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে এটা আমরা এখান থেকে সহজে করে ফেলবো। কিভাবে? ত্রিভুজের ক্ষেত্রফল, এই মশা মরতেছে না, কয়বার চেষ্টা করলাম, কেমন লাগে বল? পেইনটা কেমন লাগে? ইতারা আসি ডিস্টার্ব করতেছে, একটা পড়া বলবো ইতারা ডিস্টার্ব করতেছে, মেজাজটা খারাপ হয় না? তোমরা বলো যে স্যার আপনি ভিডিও করতেছেন না সার্কাস করতেছেন? আমি সার্কাসও করি, ভিডিও করি, এটাই আমার পড়ানোর স্টাইল। এখন কি করবো বলো? আমি এগুলো কাটবো না, এগুলো এমনিই থাকবে ভিডিওর মধ্যে, আমার ভালো লাগে না কাটতে। এটা ক্ষেত্রফল প্লাস
এখানে নিচে একটা কি আছে, আমি এখানে এটাকে এম বিন্দু দিই, এখানে এন বিন্দু দিই, তাইলে আমার কি হবে বলতো, এক্স এম এন ওয়াই কি বলতো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দুইটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এই। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা এবার কাজ করি, তাহলে বাদ বাকি হিসাব অনুযায়ী দেখো, আমি যদি তোমাদেরকে করাই, তাহলে মাইনাস দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, আমি দেখতে পাচ্ছি 0.5 ইন্টু, আমি ওভারঅল করতেছি হিসাব, তোমরা ক্যালকুলেটরে করো না, এই ত্রিভুজের হিসাব করো, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা দেখতে পাচ্ছি আমরা আগেই করছিলাম 0.5 ইন্টু 10⁵, আর এদিক দিয়ে হচ্ছে হলো কত আসতেছিল যেন, এটা 6 ইন্টু 10⁵, এটা একটা প্লাস, আমাদের ওভারঅল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্লাস। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্র এটা হচ্ছে হলো কত, 0.5 ইন্টু হচ্ছে হলো কত 10⁵, ইন্টু হচ্ছে হলো কত, এটা আবার 6 ইন্টু 10⁵, এটা একটা। এটা যদি আমি ক্যালকুলেটরে করি, তোমরা ক্যালকুলেটরে এটা করার পর 0.5 ইন্টু 10⁵ ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু 10⁻⁻⁵, এটা হচ্ছে 3 প্লাস 3, তাহলে 6, তাহলে এটা আমার হিসাব অনুযায়ী -6 আসছে, কত আসছে, -6 জুল। তাহলে এই পথে -6 জুল। এবার সবগুলো দেখো, এবার জেড থেকে আবার বলো তো এক্সে আসছে কৃতকাজ কত, জেড থেকে এটা এই জায়গায় তো হচ্ছে এটা সময়তন প্রক্রিয়া করছে, তার মানে জেড থেকে এক্সে আসতে কৃতকাজ 0। তাহলে এই ধাপে কৃতকাজ হচ্ছে, ধরো আমি যদি শুরু থেকে ধরি, এখান থেকে প্রসারণ ধরি, তাহলে এই যে এই ধাপে কৃতকাজ ছিল 3, DW1 হচ্ছে কত 3 জুল ছিল, সেটা আমরা এখানে লিখে রাখছি যে GXY। তারপর হচ্ছে DW2, এই ধাপে এখন কৃতকাজ পাইলাম কত বলো তো, -6, আর লাস্টের DW3 এই ধাপে হচ্ছে কৃতকাজ 0। তাহলে মোট কৃতকাজ কত হবে, DW ইকুয়াল টু কি, DW1 প্লাস DW2 প্লাস DW3। এটা করার পর আমরা খেয়াল করে দেখো, বুঝি, 3 প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে গেল, -6 প্লাস 0, তাহলে -3। তাহলে বলো তো পুরো সম্পূর্ণ চক্রে আমাদের কৃতকাজটা কত আসছে, -3 জুল, -3 জুল। কিন্তু যখন আমি এই ত্রিভুজের শুরুতে একদম ক্ষেত্রফল এটা দিয়ে করে ফেললাম, কোনটা দিয়ে করে ফেলছি, এটা মানে এই যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ছিল, এটা ওয়াই ছিল, এক্স ওয়াই জেড ক্ষেত্রফল দিয়ে সম্পূর্ণ চক্রের কাজ বাইর করতে বলছে, তখন আমি এটা দিয়ে ক্ষেত্রফল দিয়ে বের করে ফেলছি, সেটা আসছে 3 জুল, আনসার ঠিক আসছে। কিন্তু কথা হচ্ছে এই আমরা যখন কোনো ক্ষেত্রফল দিয়ে করি, তখন আমরা এই চক্রের সম্পূর্ণ চক্রে যখন ক্ষেত্রফল বাইর করব, সেটা প্লাস আসছে, মানে সেটা আসলে সত্যিকারের উত্তরটা প্লাস নাকি মাইনাস এটা বোঝা যাবে না। কিন্তু এরকম যদি প্রত্যেকটা ধাপ ধরে ধরে তুমি করে আসো, যোগ করো, তাইলে কিন্তু সেটা প্লাস নাকি মাইনাস আনসারটা কারেক্টলি আসবে একদম। তাই আমি তোমাদেরকে বলি, প্রত্যেকটা ধাপ ধরে ধরে, সময় একটু থাকলে প্রত্যেকটা ধাপ ধরে ধরে করো। কেউ প্লিজ এভাবে করতে যায়ও না, এভাবে করা যায়, এটা করে দিয়ে আসলে আনসার হবে যে কৃতকাজ এক্ষেত্রে এত, বাট সেই কৃতকাজটা সিস্টেম পরিবেশের উপর করছে নাকি পরিবেশ সিস্টেমের উপর করছে, এটা আমরা বলতে পারছি না। কথা বুঝাইতে পারছি? এটা এখন বলা যায় না, তাই আমাদের এই ক্ষেত্রে এই ব্যাপারটা সমস্যা হয়ে যায়। তাই আমি বলবো প্রত্যেকটা ধাপে কৃতকাজ বের করো, তারপর সবগুলো যোগ করে হলো কি সিস্টেমের মোট কৃতকাজ বের করো, এরকম বদ্ধ আবদ্ধ সিস্টেমের মোট কৃতকাজ বের করো, তাইলে দেখবে যে তোমাদের সহজে আনসার মিলতেছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন ছিল, এবং এখানে অনেক কিছু বুঝাতে পারলাম। আমি আশা করি তোমাদেরকে প্রত্যেক ধাপে কিভাবে কৃতকাজ বের করতে হয় এটাও আমি এখানে এক্সপ্লেইন করলাম। আর সংকোচনের ক্ষেত্রে কৃতকাজ তো ঋণাত্মক কি আসবে, এবং সেটা আমি দেখাইলাম। এবং তার মানে এখানে প্রসারণ যতটুকু ঘটছে তার চেয়ে বেশি আসলে কম্প্রেশন ঘটছে, যার কারণে তুমি বলো আয়তন তো 30 থেকে 90 গেছে, 90 থেকে আবার 30 আসছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। একটা গেছে সমচাপে আর একটা গেছে কি মিশ্র, এটা সমচাপে যায় নাই। কথা বুঝাইতে পারছি? তাই আমাদের এক্ষেত্রে এটা পুরো চক্রের কৃতকাজটা হবে -3 জুল। আমি তাই বলবো প্রত্যেক ধাপে আলাদা আলাদা কৃতকাজ বের করে তারপরে করো। কোনো ধাপে, আবারও বলছি, চক্রের মধ্যে কোনো একটা ধাপের মধ্যে যদি কম্প্রেশন ঘটে, মানে হচ্ছে সংকোচন ঘটে, তাহলে ওই ধাপের আগে ওইটাতে যদি তুমি কি সূত্র দিয়ে বের করো, তাইলে ওইটা দেখবা যে অটোমেটিক তোমার কি এনে দিচ্ছে, মাইনাস এনে দিচ্ছে, ওখানে তোমার ওই মাইনাস দিতে হবে না। বাট যদি ভিতরে ক্ষেত্রফল দিয়ে করো, তাহলে ক্ষেত্রফল দিলে তখন তোমাকে এরকম ক্ষেত্রফল দিয়ে কাজ বের করার সময় সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে, যখন সংকোচন ঘটবে। আর প্রসারণ ঘটলে সূত্র তোমার কি আনিয়ে দিবে, সূত্র দিয়ে করলেও পজিটিভ আসবে, আর ক্ষেত্রফল দিয়ে করলেও কি আসবে, পজিটিভই আসবে তখন যদি প্রসারণ ঘটে। আর সংকোচনের ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে করলে কিন্তু প্লাস আসে না, সরি মাইনাস আসে না, বাট তুমি সূত্র দিয়ে করলে মাইনাস আসবে। এখন কোথাও যেমন এই জায়গায় ওয়াই থেকে জেডে যাওয়ার ক্ষেত্রে কোনো সূত্রই প্রযোজ্য হয় না, তখন তোমার ক্ষেত্রফল দিয়ে করতে হবে, কিন্তু ক্ষেত্রফলের আগে একটা মাইনাস দিয়ে নিতে হবে।
তো এরকম ধাপের ক্ষেত্রে সব ধাপ বের করে যোগ করলে ওভারঅল তুমি আসলে পুরো চক্রের প্রকৃত সিনারিওটা পাবা। তোমার একটা প্রশ্ন করতে পারে যে এই সিস্টেমের ক্ষেত্রে এই সিস্টেমের উপর কাজ হয়েছে নাকি সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কাজ হয়েছে, তুমি তো আটকে যাবা। কারণ তুমি কাজ বাইর করছো, কাজ বাইর করে দেখছো এটা 3 জুল আসছে, তাহলে তুমি আনসার দিয়ে দিবা। যেহেতু ডিডব্লিউ পজিটিভ হলে সিস্টেম কি করে, পরিবেশের উপর কাজ করে, আর ডিডব্লিউ মাইনাস হলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। ঠিক সেম ভাবে ডিউ অভ্যন্তরীণ শক্তি বাড়লে হচ্ছে ডিউ পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে হচ্ছে ডিউ নেগেটিভ। তারপর হচ্ছে ডিকিউর ক্ষেত্রে তাপ শক্তি যদি কি সরবরাহ মানে শোষণ করে সে সিস্টেমটা তাহলে পজিটিভ, আর যদি সে বিকিরণ করে ছেড়ে দেয় তাহলে নেগেটিভ। এখন কথা হচ্ছে এখানে তো তুমি ক্ষেত্রফল দিয়ে করলে পুরো চক্রের ক্ষেত্রফল পাবা 3 জুল, তাহলে এক্ষেত্রে তুমি মনে হবে যেন এটা কি সিস্টেম পরিবেশের উপর কাজ করছে, কারণ ডিডব্লিউ পজিটিভ আসছে, বাট প্রকৃতপক্ষে এটা কিন্তু পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, এটা এখান থেকে বোঝা যায়। তাই এসব কোশ্চেন আনসার করার ক্ষেত্রে একটু কি করতে হবে, চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। তো আমি তোমাদেরকে একটু কাজ, একটা বাড়ি কাজ বা একটা টাইপের কোশ্চেন একটু ধরাই দেই, তোমরা এখন এটা করবা, তাইলে হয়তো অনেক কিছু লাভবান হবা। আমি আরেকটা ভিডিও এই টপিকের উপর দেওয়ার চেষ্টা করব, নাইলে হচ্ছে মনে হচ্ছে না ক্লিয়ার হবে তোমাদের। এরকম একটা আমি চক্র দিলাম, ধরো এরকম একটা চক্র, তোমরা এটাকে একটু সলভ করো। এই চক্রটা, এটা হচ্ছে একটা আয়তকার, এটা হচ্ছে এদিকে হচ্ছে প্রেসার, এদিকে হচ্ছে আয়তন। তো আমি আয়তনগুলাকে দিলাম হচ্ছে লিটারে, কোন এককে দিচ্ছি লিটার, আর এটাকে প্রেসারকে দিচ্ছি প্যাসকেল। তো প্যাসকেল না, আমি এটাকে দিচ্ছি ধরো হচ্ছে এটিএম, কিসে দিচ্ছি এটিএম। তাই তোমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে 2 এটিএম ধরো, এটা হচ্ছে ধরো 1.5, আর এটা ধরো হচ্ছে হলো এই জায়গায় আয়তনটা ধরো হচ্ছে হলো 3 লিটার, আর এটা হচ্ছে 4.5 লিটার। ওকে, তো আমি বললাম কি যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ধরো এই দিক দিয়ে গেছে, এদিকে প্রসারিত হচ্ছে, তারপর আবার এই দিক দিয়ে ব্যাক চলে আসছে। তো আমি বললাম এই চক্রে কৃতকাজ কত, এই চক্রে কৃতকাজ কত। তো সম্পূর্ণ চক্রের কৃতকাজ বের করতে হলে তুমি কি বের করবো বলো তো, এটার ক্ষেত্রফল দিয়ে ডিরেক্ট বের করে ফেলতে পারো। তবে যেহেতু আমি বলছি এটা যেহেতু সম্পূর্ণ চক্রে বললে এটা দিয়ে, আর যেহেতু কি সম্পূর্ণ চক্র কি করে না বলো তো, প্রকৃত সিনারিওটা দেখায় না, তাই তোমার এক্ষেত্রে একটু ঝামেলা হবে। এক্ষেত্রে একটু কি হবে বলো তো, ঝামেলা হবে। সম্পূর্ণ চক্রে এরকম কি কৃতকাজ হচ্ছে, তার ভিতরে যে ইয়াটা দেখো তো, এটার ক্ষেত্রে সম্পূর্ণ চক্রের কৃতকাজ কত আসবে, এই চক্রের ক্ষেত্রে সম্পূর্ণ চক্রের ক্ষেত্রে কৃতকাজ কত আসবে, তোমরা কি মনে হয় তোমাদের? তো এটা আমি এভাবে না বলে সম্পূর্ণ চক্রের কৃতকাজ এভাবে না করে আমি বলবো হচ্ছিল কি, তুমি এখান থেকে জেনে যাও এটা সময় আয়তন প্রক্রিয়া। ও ভালো কথা, এগুলোকে অবশ্যই কি 1000 দ্বারা ভাগ করে মিটার কিউবে নিতে হবে, মিটার কিউবে, এটাও মিটার কিউবে নিতে হবে। এটা হচ্ছে কি 10⁵ দ্বারা এগুলোকে গুণ করে প্যাসকেলে নিয়ে যেতে হবে, এগুলো দেওয়া আছে এটিএমে, প্যাসকেলে নিয়ে যেতে হবে, এটাকেও কি প্যাসকেলে নিয়ে যাবা। দেন হচ্ছে হলো তুমি চাইলেই হচ্ছে এখান থেকে এবার তোমার কাজ করতে পারো, কি কাজ করতে পারো, এখানে তুমি এবার প্রত্যেক ধাপে কৃতকাজ আলাদা আলাদা বের করবা। যে তুমি কেমনে বের করবা, এটা হচ্ছে তোমার এই ধাপটা দেখো, এই ধাপে হচ্ছে সময় আয়তন প্রক্রিয়া, খেয়াল করো সময় আয়তন প্রক্রিয়া, তাই এখানে কৃতকাজ 0। এই ধাপে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, কৃতকাজ আছে, তাহলে পিডিবি দিয়ে এটা করবা। পি এটা অবশ্যই প্যাসকেলে নিয়ে বসাইতে হবে, এটিএম এ আছে প্যাসকেলে নিয়ে বসাইতে হবে, তাহলে এখানে কৃতকাজ বের করবা। দেন হচ্ছে এই ধাপে আবার হচ্ছে সময় আয়তন প্রক্রিয়া, তাই এই ধাপে কৃতকাজ 0। এই ধাপে আবার ক্ষেত্রফল দিয়ে মানে ক্ষেত্রফল দিয়ে না, এই ধাপে আবার সূত্র দিয়ে পিডিবি, এটাও দেখো সমচাপ প্রক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে পিডিবি দিয়ে বের করবা। V2 হবে হচ্ছে কি এটা V2 মানে পি তো এটা 1.5, V2 হবে কোনটা এটা, আর V1 হবে কোনটা এটা, যেটা থেকে যায়। তাহলে আমরা করবো হচ্ছে V2 - V1, অটোমেটিক দেখবা যে এই ধাপে নেগেটিভ আসবে, এই ধাপে কাজ কি পজিটিভ আসবে, তারপর যোগ করবা, যা আসবে তা একটা মান আসবে, এখানে অবশ্যই মান আসবে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে এটার মান কম আসবে, এই কাজটা কম হবে, এই কাজটা বেশি হবে, তাহলে নেগেটিভ মানটা কম, পজিটিভ মানটা বেশি, ওভারঅল এটার একটা পজিটিভ ভ্যালু পাবা তুমি এখানে কৃতকাজ। এটাতে 0, এটাতেও 0, এটাতে একটা কাজ আছে, এটা হচ্ছে ধরো W1 এটা 0, W2 এখানে W3 বা DW যেটা লিখো এটা D4, W4 এখানে সবগুলো যোগ করলে পুরো চক্রের কৃতকাজ পাবা। কিন্তু এইখানে দেখবা যে তুমি তো সূত্র দিয়ে করবা, তাই তোমার অটোমেটিক সে এনে দিবে। আর এক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে কি এই ক্ষেত্র আবদ্ধ ক্ষেত্রে এটা ক্ষেত্রফল নিয়ে তুমি চাইলে এটা দিয়ে কি এটা হচ্ছে কি প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এই আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা দিয়েও বের করতে পারো। অবশ্যই এগুলোকে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ার নিয়েই বসাতে হবে, কিন্তু এটার ক্ষেত্র লিটারে আছে, এগুলোকে কি 1000 দ্বারা ভাগ করে মিটার কিউবে নিয়েই তারপরে বসাতে হবে। এটা যদি বসাও দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দেখবা যে এটার একটা ক্ষেত্রফল পাবা। তুমি প্রত্যেক ধাপ, এই ধাপে 0, এই ধাপে একটা মান পাইছো, এই ধাপে আর 0, এই ধাপে একটা মান পাইছো, সবগুলো তুমি বলো এগুলো 0 কেন, ওই যে আয়তন দেখো না, এবার আবার আয়তন অপরিবর্তনীয়, এখানে দেখুন আয়তন, এখান থেকে গ্যাস এই জায়গায় গেছে,
1.5 ATM থেকে 2 ATM এ গেছে, বাট এখানে আয়তন পরিবর্তন হয় নাই, তাই তো ডিবি শূন্য, তাহলে পিডিবি থেকে এটা শূন্য হয়ে যায়, এটাও ঠিক সেম। বাট এখানে পিডিবি আছে, পিও আছে, ডিবি একটা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে V2, এখানে V1। অনুরূপভাবে এখানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে V1, যেখানে যায় ওখানে হচ্ছে V2। এখানে শুরু হয়েছে এখান থেকে গেছে এখানে, তাই এটা V1, এটা V2। এভাবে করলে যা আসবে আনসার। আবার তুমি যদি এই ক্ষেত্রফল দিয়ে করো তাইলেও আনসার দেখবে ঠিক সেমে আসে। তবে ক্ষেত্রফল দিয়ে করলে প্রকৃত সিনারিওটা বোঝা যায় না যে আসলে সিস্টেম পরিবেশের উপর কাজ করছে নাকি পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। তাই তুমি এই চক্রটার জন্য কি আলাদা আলাদা তোমরা প্রত্যেকটা ধাপে বের করো, প্রত্যেকটা ধাপে বের করে তারপর আবার কি করো, মোটকৃত কাজ বের করো যোগ করে সবগুলা। আবার এটার ক্ষেত্রফলটা দিয়ে হচ্ছে হলো কি পুরো চক্রের একটা কৃত কাজ বের করে দেখো, তাইলে মনে হয় তোমরা যদি দুইটা মিলে যায় আনসার, তাহলে ক্রস চেক করে দেখবা যে আনসার মিলে কিনা। যদি মিলে যায় তাহলে বুঝবা যে তোমাদের আনসারগুলো কি আছে, ঠিক আছে। কথা বুঝাইতে পারিয়াছি কিনা বলো? এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা। মানে আমি আজকে হচ্ছে হলো কি তোমাদের বেসিক লেভেলে জিনিসগুলো ধরাই দিলাম, এবার তোমরা টেস্ট পেপারে বিভিন্ন জিনিসগুলো সলভ করতে পারো। নটরডেমের কোশ্চেনটা কিন্তু এটা দিয়ে সলভ করা যাবে না, কিন্তু কথা শুরুর দিকে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কথাটা বলছি আমি, সেই জিনিসগুলা দিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তারপর হচ্ছে তাপের পরিবর্তন, ওইগুলা দিয়ে কিন্তু তুমি কি এগুলা সলভ ওই নটরডেমের কোশ্চেনগুলো সলভ করতে পারবে। নটরডেমের কোশ্চেনটা একটা কোশ্চেন দেখেছি, এই জিনিসগুলোও লাগবে, ক্ষেত্রফলের জিনিসগুলোও লাগবে, কিন্তু নটরডেমের কোশ্চেনটা পিভি ডায়াগ্রাম দেয় নাই, পি আর টি এর ডায়াগ্রাম দিছে, তখন ওখানে ক্ষেত্রফল দিয়ে করা যায় না। নটরডেমের কোশ্চেনে ক্ষেত্রফল দিয়ে করতে পারবে না, বাট সূত্র অ্যাপ্লাই করে সুন্দর করে করা যায়। বাট এই একই টাইপের প্রসিডিউর মেনটেন করতে হবে, সূত্র ব্যবহার করে করে প্রসেস ধরে ধরে এটা করতে হবে। তাই আশা করি তোমরা এগুলা এই টাইপের নটরডেমের কোশ্চেনটা ছাড়া বাকি যতগুলা কোশ্চেন এই টাইপের আছে তোমরা ওইগুলো সলভ করে ফেলতে পারো তোমাদের টেস্ট পেপারে, এবং চেক করো যে আমি যে প্রসেসগুলো বলেছি সেগুলো দিয়ে তোমরা বুঝতেছো কিনা, পারতেছো কিনা। ভিডিও অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, তাই আর লম্বা করলাম না। এই জন্য হচ্ছে নটরডেমের কোশ্চেনটা সলভ দিতে পারলাম না, অন্য এক সময় হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করো। আর যাদের পরীক্ষা খুব নিকটবর্তী তারা পরীক্ষায় ভালো করে আনসার কইরো, সবকিছু পড়াশোনা রেগুলার করবা, এটাই তো কথা, তাই না? তোমরাও সাবধানে থেকো, বাবা আমার কথা শুনো, আর আল্লাহ তাআলার নিয়মগুলো পালন করার চেষ্টা করো, উনি যেই আমাদেরকে রুলসগুলো দিয়েছেন। আল্লাহ হাফেজ। ডাবল বলছি, 2বার বলছি, আল্লাহ হাফেজ।